আমি লাস্ট দিন যেদিন আপনাদের সাথে ক্লাস করছিলাম, অর্থাৎ আমাদের ফাইবারের সেকেন্ড ক্লাস, ফাইবারের অ্যাকাউন্ট এবং ফাইবারের প্রোফাইল নিয়ে আপনাদের সাথে আমার কথা হয়েছিল। সো সেইটার পর থেকে আমরা আমাদের আজকের যে পার্ট, আমরা ফাইবারের সার্ভিসগুলো কিভাবে ওপেন করতে পারি বা আমাদের কিভাবে ফাইবারের জার্নিটা স্টার্ট করতে পারি, সেইটা নিয়ে আমরা আজকে কাজ করা শুরু করব। তো ফার্স্ট অফ অল, ফাইবারে আমাদেরকে একটু চিন্তা করতে হবে এমনভাবে যে আমরা যে সার্ভিসগুলোকে ফাইবারে সেল করতে চাই, যেমন ধরেন আমরা একটা যদি পিএইচডি টু ওয়ার্ডপ্রেস, কিংবা যদি আমি লারাভেলের কোনো সার্ভিস, কিংবা যদি আমি একটা সামান্য পিএইচডি টু এইচটিএমএল এরও কাজ যদি আমি ফাইবারে করতে চাই, আমাকে যেটা তৈরি করতে হবে সেটার নাম হচ্ছে গিগ। এইখানে আসলে আমরা এগুলোকে বলে থাকি এক একটা গিগ। যেমন ধরেন আমি যদি আমার প্রোফাইলে যাই, আমার প্রোফাইলে যে জিনিসটা আপনারা দেখতে পারবেন যে বাম পাশে তো প্রোফাইলের সমস্ত ইনফরমেশন বা প্রোফাইলের সমস্ত কন্টেন্টগুলো থাকেই, এর পাশাপাশি আমরা গিগ ওপেন করতে পারি। সো গিগগুলো কোনগুলো? এই যে এগুলো হচ্ছে এক একটা গিগ বা এক একটা সার্ভিস। লাইক আই উইল ক্রিয়েট, আমি যেরকম 4টা গিগ বা 4টা সার্ভিস তৈরি করে রাখছি, আই উইল ক্রিয়েট ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ, পিএইচডি টু ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন এবং ওয়ার্ডপ্রেস রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন। সো এরকম 4টা গিগ আমি তৈরি করে রাখছি। তো অ্যাকচুয়ালি আমাদেরকে প্রথমের দিকে যখন আমরা প্রথম কাজ করা শুরু করব, তখন আমাদেরকে যে জিনিসটা নিয়ে কাজ করতে হবে যে আমাদেরকে 7টা গিগ, আমরা 7টা গিগই বানায় রাখবো। আমরা এরকম 4টা 3টা, আপনারা অনেক ফ্রিল্যান্সারের অ্যাকাউন্টে ঢুকলে পরে দেখবেন যে 2টা 3টা গিগ নিয়ে তারা কাজ করতেছে। বাট আমরা প্রথমের দিকে এই রিস্কটা নেব না। আমরা যারা ফাইবারে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছি, আমরা প্রথমের দিকে এই রিস্কটা নেব না যে আমরা আসলে কয়টা গিগ দিয়ে মার্কেট প্লেসে আমরা কাজ করা শুরু করব, এই রিস্কটা নেব না। আমাদের টার্গেট থাকবে যে উইদিন 7 ডেজ আমাদের মিনিমাম অ্যাটলিস্ট 5টা গিগ আমাদের তৈরি করে ফেলতে হবে। অ্যান্ড উইদিন 10 ডেজ যাতে আমরা মেক শিওর করতে পারি যে 10 ডেজের মধ্যে যাতে আমাদের প্রথম 7টা গিগ যাতে আমরা তৈরি করে ফেলতে পারি, 7 গিগ বাই 10 ডেজ। এটা আমাদেরকে প্রথমেই মেক শিওর করতে হবে। সো আজকে আমি আপনাদেরকে গিগ বানানোর জন্য কি কি বিষয় মাথায় রাখতে হয় সেই জিনিসগুলো নিয়ে বলবো, এবং আমি বলবো যে আমার আজকের যে ইনস্ট্রাকশনগুলো দেবো সেটা হচ্ছে ফাইবারে যারা সাকসেস হইতে চান, তো লিটারেলি যারা ফাইবারে সাকসেস হইতে চান তাদের জন্য আমি কথাটা বলতেছি। আমরা যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকি এবং আমাদের যদি প্রোফাইলটা পারফেক্ট হয়ে থাকে, তাহলে আমরা টার্গেট নেব আজকে থেকে টানা 10 দিনের মধ্যে যাতে আমাদের 7টা গিগ তৈরি হয়ে যায়। এবং এই 7টা গিগ তৈরি হওয়ার পরে আমাদেরকে কিছু গাইডলাইন মেনটেন করতে হবে কাজ পাওয়ার জন্য। সেগুলো কিন্তু আজকে থেকে আমি শুরু করতেছি, সো খুব মনোযোগ দিয়ে শুনবেন। এগুলোকে আপনারা রুলস না, এগুলোকে ধরে নিতে পারেন যে এটা হচ্ছে আপনার কাজ পাওয়ার রিকোয়ারমেন্ট। সো অ্যাট এনি হাউ আগামী 10 দিনের মধ্যে যাতে 7টা গিগ আপনাদের তৈরি হয়। এখন যে 7টা গিগ আপনাদের তৈরি করবেন, সেই 7টা গিগের মধ্যে আপনারা কোন কোন গিগগুলোকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবেন, বা কোন গিগগুলো আমাদের ফাইবারে সবচেয়ে বেশি সেল হয় বা কাজ বেশি পাওয়া যায়, এইটাকে আমাদেরকে একটু সর্ট আউট করতে হবে। যেমন আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, ফাইবারে সবচেয়ে বেশি কাজ পাওয়া যায় হচ্ছে ল্যান্ডিং পেজ। এই ল্যান্ডিং পেজটা হতে পারে ওয়ার্ডপ্রেস কিংবা এইচটিএমএল, যে কোনো কিছু দিয়ে আপনারা এই ওয়ার্ডপ্রেস বা এইচটিএমএল দিয়ে আপনারা ফাইবারে সবচেয়ে বেশি ল্যান্ডিং পেজ সেল আপনারা করতে পারবেন। 2 নম্বর হচ্ছে ফাইবারে যে জিনিসটা আমরা দ্বিতীয় লিস্টে আমরা ধরে থাকি, সেটা হচ্ছে রেসপন্সিভ কমপ্লিট ওয়েবসাইট। এই জিনিসটা ফাইবারে সবচেয়ে ভালো সেল হচ্ছে এখন এই 2টা। 3 নম্বরে যে জিনিসটা সেটাকে আমরা ধরবো হচ্ছে কাস্টমাইজেশন অফ এনি ওয়েবসাইট। অ্যাকচুয়ালি ডাব্লিউপি কাস্টমাইজেশন না, ডাব্লিউপি কাস্টমাইজেশনের উপরে অর্ডার আসে, বাট কাস্টমাইজেশন ইন এনি ওয়েবসাইট, এইটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি কাজে আসে। 4 নম্বরে, এটা আউট অফ দ্য টপিক, উইক্সের ওয়েবসাইট বা উইক্স একটা প্ল্যাটফর্ম, ড্র্যাগ অ্যান্ড ড্রপের একটা প্ল্যাটফর্ম, উইক্সের ওয়েবসাইটে প্রচুর কাজ পাওয়া যায়। 5 নাম্বার, ইমেইল মার্কেট বা ইমেইল টেমপ্লেট, এটাকে ইমেইল টেমপ্লেট বলা হয়ে থাকে, ইমেইল টেমপ্লেট বা নিউজ লেটার বলা হয়ে থাকে, এইটার একটা কাজ পাওয়া যায়। আর ইমেইল টেমপ্লেট বা নিউজ লেটারটা আসলে একটা সিজনাল জব। এটা আমাদের বাংলাদেশের সময় বলতে পারেন যে অক্টোবর থেকে শুরু হয়ে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত, মানে পরের বছরের ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত এই এই গিগটা খুব বেশি সেল হয়। এটাকে আসলে সিজনাল একটা গিগ বলা হয়ে থাকে। ইমেইল টেমপ্লেট বা ইমেইল মার্কেটিং এই জিনিসটা বা ইমেইল নিউজ লেটার, এই ধরনের যত ধরনের অফার আসে সব অক্টোবর মাসের পর থেকে। ব্ল্যাক ফ্রাইডে 25শে ডিসেম্বর, 1লা জানুয়ারি, তারপর হচ্ছে আপনার 14ই ফেব্রুয়ারি। তো এই সময়গুলোতে আসলে অনেক কোম্পানি, রেস্টুরেন্ট, হোটেল, বিভিন্ন বিজনেস প্রতিষ্ঠান, বিভিন্ন ই কমার্স ওয়েবসাইট, তারা অফারের পর অফার ছাড়ে। তখন তাদের অনেক বেশি ইমেল টেমপ্লেট তাদেরকে ডিজাইন করতে হয়। তো এই কারণে ইমেল টেমপ্লেট বা ইমেল নিউজ লেটার এই একটা গিগ, যেটা আসলে সিজনাল জব এবং এখন সেই সিজনটা চলতেছে। আপনারা এটাকে একটা অ্যাপ্লাই করে দেখতে পারেন যারা কাজ জানেন ইমেল টেমপ্লেটের, তাদের জন্য বলতেছি। বাই দ্য ওয়ে, এখানে একটা কথা আপনাদেরকে আমার বলে রাখা উচিত, আমরা যে লারাভেল নিয়ে কাজ করি, ফাইবার কিন্তু আসলে লারাভেল মার্কেট প্লেসে কাজ করার জন্য যথেষ্ট না।
আই মিন ফাইবারে লারাভেলের যে গিগগুলো পাওয়া যায় বা যে সার্ভিসগুলো পাওয়া যায় সেগুলো আসলে আমাদের এনাফ না, বা ফাইবার মার্কেট প্লেসটা এক কথায় লারাভেলের জন্য বা লারাভেলের কাজ পাওয়ার জন্য মানে পারফেক্ট না, এক কথায় পারফেক্ট না। তার কারণ ফাইবারে আসলে অনেক ধরনের কাজ পাওয়া যায়, সব ক্যাটাগরির কাজ পাওয়া যায়, কিন্তু লারাভেলের কাজ তুলনামূলকভাবে ফাইবারে অতিরিক্ত কম, এত কম যেটা চিন্তা করারও বাহিরে। এই জন্য আমরা ফাইবার মানে লারাভেলের কোনো জব এটাকে আমরা প্রায়োরিটি দেবো সবচেয়ে বেশি হচ্ছে আপওয়ার্ক। আপওয়ার্কে লারাভেলের প্রচুর জব পাওয়া যায়, যেটা কিনা ফাইবারে আমাদের এতটা পাওয়া যায় না। আচ্ছা, সো মোটামুটি ভাবে আমি হ্যাঁ শিওর বলেন। একটু বলি, যেটা আমার কাছে মনে হয়েছিল যে লারাভেলে যেহেতু গিগ কম, সেক্ষেত্রে একটু কম্পিটিশন হয়তো কম ফেস করতে হবে। হ্যাঁ, কম্পিটিশন আপনাকে কম ফেস করতে হবে, কিন্তু এখানেও আবার যেটা প্রবলেম, সে প্রবলেমটা হচ্ছে আপনার লারাভেলে যে গিগগুলো আছে সেগুলো আবার প্রাইস বলেন বা সার্ভিস বলেন এত বেশি চিপ যে আপনি নিজেই কম্পিটিশন কি করবেন আপনি নিজেই খুঁজে পাবেন না। যেমন ধরেন আমি লারাভেল লিখে সার্চ করলাম, লারাভেলে আপনি গিগ পাবেন, ঠিক আছে, যে এখানে যে গিগগুলো আছে আপনি সেই গিগগুলো পাবেন, খুবই লিমিটেড গিগ, মানে আহামরি কোনো সার্ভিস নাই। আমি যদি এদেরকে অনলাইন করে দিই, অনলাইন সেলার এই মুহূর্তে অলরেডি 4703টা, 269টা আপনি অনলাইন সার্ভিস এই মুহূর্তে আছে। তো যারা এই মুহূর্তে অনলাইনে আছে তারাই মূলত লারাভেলে কাজ করে সবচেয়ে বেশি। আপনি দেখতে পারেন, যেমন আমি যদি একটা অ্যাভারেজ একটা র্যান্ডমলি যদি আমি পিক করি, ধরেন এটাকে আমি পিক করলাম, তার সার্ভিসটা আপনি দেখেন, সে বেসিক দিচ্ছে আই উইল ফিক্স এ স্মল বাগ রিলেটেড টু পিএইচপি লারাভেল, সে বাজেট নিচ্ছে $30। প্রিমিয়ামে সে কি দিচ্ছে, আই উইল ক্রিয়েট এনি কমপ্লেক্স ওয়েবসাইট উইথ রেসপন্সিভ ডিজাইন ইন লারাভেল। একটা কমপ্লেক্স ওয়েবসাইট রেসপন্সিভ সহ আমরা কাজ করব মাত্র $380। আপওয়ার্ক এটা মিনিমাম 1000 না হলেও অ্যাটলিস্ট $500 হবে, একবারে যদি চিপও হয় তাও $500 হবে। আর এইখানে যতই আপনি 380 বলেন না কেন, এখানে 380-তে সে আসলে কোনো অর্ডার পাবে না। ইভেন সে যে 7টা অর্ডার কমপ্লিট করছে, আমার মনে হয় না যে সে 7টা অর্ডার সে কমপ্লিটলি লারাভেলের উপরে অর্ডার কমপ্লিট করছে, আমার মনে হয় না। কথা বুঝতে পারছেন? সো হয়তোবা সে বাগ ফিক্স করছে, বাগ ফিক্স করার জন্য কাজ পাওয়া যায়, ঠিক আছে। আই উইল ক্রিয়েট বেসিক ওয়েবসাইট আপ টু 5 পেজের একটা ওয়েবসাইট সে করছে লারাভেল দিয়ে $130। আমরা তো ওয়ার্ডপ্রেসের $130 দিয়েও মনে করেন আমরা 5 পেজের ওয়েবসাইটে কাজ করি না আমরা, সেখানে সে 5 পেজের ওয়েবসাইট সে $130। তো আসলে কম্পিটিশন যে জিনিসটাকে আমরা বলে থাকি, সেই কম্পিটিশন জিনিসটা আসলে ফাইবারে লারাভেলের জন্য অতটা সাফিসিয়েন্ট না। আপনারা ঘাটাঘাটি করে দেখেন, এগুলো কোনো সমস্যা নেই, কোয়ালিটি পাবেন না আপনারা এখানে। তো যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আমরা এরকম কিছু জিনিস, যেমন ধরেন 6 নাম্বার গিগে এসে আমরা পিএইচডি টু ওয়ার্ডপ্রেস, আমরা সবচেয়ে বেশি যে জায়গাটাতে আমি ফোকাস করতেছি, আপনারা হয়তো বা বুঝতে পারছেন যে আসলে ফাইবারে আমরা ওয়ার্ডপ্রেসের উপরে কাজটা একটু বেশি পাই, এবং এটা ট্রু, যারা মার্কেট প্লেসে কাজ করতেছে ফাইবারে ওয়ার্ডপ্রেস রিলেটেড কাজগুলো আসলে অনেক বেশি পরিমাণে পাওয়া যায়। যদি আমরা অ্যাক্টিভলি কাজ নিতে চাই, কাজ করতে চাই, পাওয়া যায় প্রচুর। আপনি একটা গিগ আপনি বানায় রাখতে পারেন পিএইচপি লারাভেল নিয়ে, এটা আমি সাজেস্ট করবো যে পিএইচপি অ্যান্ড লারাভেল নিয়ে আপনি একটা গিগ বানায় রাখতে পারেন, যেটা হয়তোবা আমাদের কাজে আসলেও আসতে পারে, বাট সেটা আমি আসলে কখনো আপনাদেরকে সিউরিটি দেবো না। আসলে পারে সেটা কমপ্লিটলি আপনার লাক বা আপনার ভাগ্য, সৌভাগ্য বলতে পারেন। তো এই যে সার্ভিসগুলো আমরা কি কি সার্ভিস বানাবো বা কি কি 7টা গিগ তৈরি করবো, যেহেতু আমরা নতুন অ্যাকাউন্টে 7টা গিগ তৈরি করতে পারি, ওই সেম অ্যাজ আমাদেরকে সুপার শপের মতন বলতে হবে আমি একটা নিউ সুপার শপ তৈরি করতেছি, সো একটা নিউ সুপার শপে আমার সব ধরনের আইটেম রাখতে হবে। আমি জানি না কোন আইটেমটা আমার বেশি চলবে, বাট প্রথমের দিকে আমার লেভেল 1 না পাওয়া পর্যন্ত আমার সব ধরনের গিগ তৈরি করে রাখতে হবে। এর মধ্যে আমি টপ প্রায়োরিটি দিচ্ছি কোনটা কোনটা একবার দেখে নেন। এই যে আমি ল্যান্ডিং পেজের যে গিগটাকে বললাম, এটা হচ্ছে আমি টপ প্রায়োরিটি দিচ্ছি। রেসপন্সিভ কমপ্লিট ওয়েবসাইট এটাকে আমি টপ প্রায়োরিটি দিচ্ছি, এবং পিএইচডি টু ওয়ার্ডপ্রেস এই 3টা গিগকে আমি টপ প্রায়োরিটি দিচ্ছি। এইটা লেস প্রায়োরিটি বাট কাজ পাওয়া যায়। ইমেলটা এটা তো সিজনাল জব, আমি আপনাদেরকে বললাম। উইক্স ওয়েবসাইট এটা আসলে কমপ্লিটলি আপনাদের ব্যাপার, আপনারা করবেন কি করবেন না। সো আমি যেগুলোকে টপ প্রায়োরিটি দিচ্ছি, যে 3টা গিগ, এই 3টা গিগ আপনারা বলতে পারেন যে ফাইবারের রেগুলার সবচেয়ে হাইস্ট সেলিং এ থাকে। গ্রাফিক ডিজাইনের কোনো কন্টেন্ট না, এগুলো সব ওয়েব ডিজাইনের কন্টেন্ট, এবং ওয়েব ডিজাইনের কন্টেন্টের মধ্যে ল্যান্ডিং পেজ, রেসপন্সিভ কমপ্লিট ওয়েবসাইট এবং পিএইচডি টু ওয়ার্ডপ্রেস থাকে সবচেয়ে বেশি সেলিংয়ে। তারপরে থাকে হচ্ছে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন। এটা হচ্ছে আমার বিগত বছরগুলোর স্টাডি বলেন বা আমার বিগত বছরগুলোতে ফাইবারের যে সিচুয়েশন সব দেখে আমার এই ডিসিশনটা হচ্ছে কমপ্লিটলি আমার নিজের ব্যক্তিগত মতামত, ঠিক আছে। এটা ভ্যারি করতে পারে, ম্যান টু ম্যান এটা ভ্যারি করতে পারে, বাট এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। সো আপনারা চিন্তা করবেন যে যেগুলো টপ মানে ক্যাটাগরির সেলিং আইটেম, আমরা সেই টপ ক্যাটাগরির সেলিং আইটেমগুলোকে আমরা আগে তৈরি করার চেষ্টা করব।
এবার কথা হচ্ছে আমরা এবার একটু অন্যভাবে চিন্তা করব। যেহেতু আমরা গিগ বানাবো, সো গিগ বানানোর আগে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা আসলে কাজ পাওয়ার জন্য কিভাবে কাজ করতে পারি। যেমন আপনাদেরকে তো আমি সবসময় দেখাইতেছি যে লাইক আমরা যদি কোনো কাজ পাইতে চাই, ধরেন আমি এখন ওয়ার্ডপ্রেস, লেটস সে আমি এখানে সার্চ করলাম ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ, আমি ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ লিখে সার্চ করতেছি। আমি তো গতদিনে আপনাদেরকে বলছি যে আসলে ল্যান্ডিং পেজ বা আমরা যে সার্ভিসটা নিতে চাই না কেন, আমাদের আসলে অনলাইনে থাকার কোনো বিকল্প নাই। যেমন এখন 23,321টা সেল আছে, আমি যদি অনলাইন সেলিং এ ক্লিক করি হয়তো এখানে 2-3 হাজার হয়ে যাবে, 2,500 হয়ে গেছে, 2600 এখন আমার এই মুহূর্তে অনলাইন সেল রানিং আছে, যারা এই মুহূর্তে অনলাইনে আছে, যাদেরকে আমি এই মুহূর্তে পাচ্ছি। সো আমি আরেকবার আপনাদেরকে দেখাই দিচ্ছি, আমি যদি এদের প্রথম সারির 4 জনের অ্যাকাউন্টেই ঢুকি, আপনারা দেখবেন যে সবারই অ্যাকাউন্টে অ্যাটলিস্ট একটা করে অর্ডার হলো রানিং আছে। দেখেন 10টা অর্ডার রানিং, তারপরে 3টা অর্ডার রানিং, এরকম 3টা অর্ডার রানিং, সবার অ্যাকাউন্টে কিন্তু অর্ডার রানিং, 25টা অর্ডার রানিং এ আছে। তার যদি বেসিক প্রাইস $50 হয় এবং $50 যদি তার 25টা অর্ডার রানিং এ থাকে, তার মানে তার অ্যাকাউন্টে প্রায় $1250 অর্ডার রানিং আছে। সো আমরা আসলে কাউন্ট করি কিভাবে? আপনারা আমাকে একটা কোশ্চেন করতে পারেন যে ভাই আপনি যে এই যে 7টা যে আপনি লেভেল, তার মধ্যে আপনি যে 3টাকে আপনি টপ প্রায়োরিটি দিচ্ছেন, এটাকে আসলে কিভাবে দিচ্ছেন? আমি আসলে ঘাটাঘাটি করি। ঘাটাঘাটিটা এইরকম যে লাইক আমি বিভিন্ন ক্যাটাগরি নিয়ে সার্চ করতেছি, সার্চ করতে যে আমি সার্চ করে দেখি যে কোন মানে ধরনের গিগগুলোতে অর্ডারের সংখ্যাটা বেশি। সো যেই গিগগুলোতে অর্ডারের সংখ্যাটা বেশি সেই গিগগুলো আমি ধরেই নিই যে এই গিগগুলোতে আপনার সেল চলতেছে সবচেয়ে বেশি। এটা খুবই স্বাভাবিক ব্যাপার, আপনারাও একইভাবেই বুঝবেন। আমি একটা গিগে ঢুকলাম, সেই গিগে কোনো অর্ডার নাই, আরেকটা গিগে ঢুকলাম, সেই গিগে মেলাগুলো অর্ডার। সো আমার কোন ক্যাটাগরিতে অর্ডার বেশি হচ্ছে, আমি যদি এইভাবে র্যান্ডমলি 10টা ফ্রিল্যান্সারের 10টা গিগকে যদি আমি চুজ করি, অটোমেটিক্যালি কিন্তু বের করে ফেলা যায়। তো এই ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজের গিগ সবচেয়ে মোটামুটি ভাবে বেশি পাওয়া যাচ্ছে এখন, এবং এটা খুব সহজে কাজ করা যায়, মানে অল্প সময়ের মধ্যে কমপ্লিট করা যায়, এবং সেটার রেভিনিউ একটা ভালো পরিমাণের রেভিনিউ। সো দ্যাটস ওয়াই আমার আসলে এই সাজেশনগুলো আপনাদেরকে দেওয়া। তো এইখানে আমার যে কথাটা আমি বলার জন্য এখানে আসলাম, আপনারা তো জানেন যে অনলাইনে আমাদেরকে থাকতেই হবে, বাট আমার কথা হচ্ছে আমি না হয় এখানে ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ লিখে সার্চ করছি। আপনি চিন্তা করে দেখেন, আমাদের যারা ক্লায়েন্ট হয়, আমরা যে ক্লায়েন্টদের কাজ করি বা যে ক্লায়েন্টরা আমাদেরকে কাজ দেয়, সে ক্লায়েন্টরা কিন্তু বিভিন্ন ধরনের ক্লায়েন্ট হইতে পারে, টেকনিক্যাল ক্লায়েন্ট হইতে পারে, নন টেকনিক্যাল ক্লায়েন্ট হইতে পারে। ক্লায়েন্ট কিভাবে আমাদেরকে কাজ দিবে এইটা কিন্তু একটু আমাদের চিন্তা করার বিষয়। যেমন যদি আমি ধরি খুব বেসিক একজন ইউজার, যে ইউজার কোনো মতে মানে কম্পিউটার ওপেন করতে পারে, তার হয়তো বা আইটি নিয়ে এত বেশি দক্ষতা নাই, তার হয়তো বা কম্পিউটার ব্রাউজিং নিয়েও এত দক্ষতা নাই, বাট তার বিজনেসের জন্য তার একটা ওয়েবসাইট লাগবে বা তার ওয়েবসাইটে কোনো বাগ ফিক্স করতে হবে। তারা কি করে জানেন? তারা কিন্তু ফাইবারে আসে, তারা এসে করে কি, এই যে আমাদের ক্যাটাগরিগুলো আছে, এই ক্যাটাগরি যেমন প্রোগ্রামিং এন্ড টেক, এইখান থেকে এসে তাদের ওয়ার্ডপ্রেস দরকার, তারা ওয়ার্ডপ্রেসে যায়। তো ধরেন এইখান থেকে এসে কেউ একজন ওয়ার্ডপ্রেসে ক্লিক করলো, তো যে ক্লায়েন্ট এই নেভিগেশন মেনু থেকে সে ওয়ার্ডপ্রেসে আসবে, তাকে এখানে দেখানো হবে মেলাগুলো অপশন, যে তোমার কি লাগবে, ফুল ওয়েবসাইট ক্রিয়েশন লাগবে, কাস্টমাইজেশন লাগবে, সেটা বাগ ফিক্স, ল্যান্ডিং পেজ, আচ্ছা আমার ল্যান্ডিং পেজটা লাগবে। তখন তারা কি করবে, এই প্রোগ্রামিং এন্ড টেকের আন্ডারে তারা এই ল্যান্ডিং পেজে তারা তখন ক্লিক করবে। এই ল্যান্ডিং পেজে ক্লিক করার পর দেখেন সে কিন্তু এখানে আসলে সেই ল্যান্ডিং পেজের যে সার্ভিসগুলো সেগুলোকে তারা পাচ্ছে। এগুলোও কিন্তু ল্যান্ডিং পেজ এবং এগুলোও কিন্তু ওয়ার্ডপ্রেসের ল্যান্ডিং পেজ। বাট দেখেন একটা জিনিস চিন্তা করে, আমরা যখন একটু আগে ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ লিখে সার্চ করছিলাম, তখন আমাদের চোখের সামনে যে গিগগুলো আসছিল আর এখন আমাদের চোখের সামনে যে গিগগুলো আসছে, গিগগুলো কিন্তু একটু হলেও ডিফারেন্ট। ইভেন আমি যদি এখানে অনলাইন সেলার্স এই মুহূর্তে কারা আছে সেগুলোকেও যদি আমি এখন ফিল্টার করি, তাও দেখেন এইখানে আমাদের যে ল্যান্ডিংগুলো আমাদেরকে দেখাচ্ছে বা যে গিগগুলো আমাদের চোখের সামনে দেখাচ্ছে, এই গিগগুলো কিন্তু আমাদের এখানে নাই, একটাও নাই। দেখেন একটা মনে হয় থাকলেও থাকতে পারে, যেটার নাম হচ্ছে ল্যান্ডিং পেজ এন্ড সেলস, না ওইটাও নাই। এই প্রথম যে 8টা গিগ দেখেন, আমি ল্যান্ডিং পেজে লিখে সার্চ করছি, বাট এই 8টা গিগ কিন্তু ডিফারেন্ট। আবার আমি যখন সার্চ থেকে ক্লিক করছি ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ, তখনও কিন্তু আমার এই 8টা কিন্তু ডিফারেন্ট। এইখান থেকে আমরা কি চিন্তা করতে পারি বা কি বুঝতে পারি বলেন তো? এখান থেকে আমাদের বোঝার মতন কি আছে, কিছু বলতে পারেন কেউ? না, অ্যাকচুয়ালি ওই রকম জিনিস না। এখানে আমাদের যে জিনিসটা বোঝাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা যে গিগগুলো বানাচ্ছি, অনলাইনে থাকলে মানে আমরা দুটাই অনলাইন ব্রাদার। দেখেন এইখানেও আমি অনলাইন করে দিছি, এইখানেও আমি অনলাইন করে দিছি, দুটাই অনলাইন। কিন্তু অডিয়েন্সকে রিড করতে হবে। ফাইবারের কাজ পাওয়ার আসল খেলাটাই কিন্তু এই জায়গাতে। ফাইবারের কাজ পাওয়ার আসল খেলাটাই এই জায়গাতে। খেলাটা হচ্ছে
যে আমরা যারা ফাইবারে গিগ বানাই, জাস্ট আমার গিগ বানাইলে চলবে না, গিগটাকে বানানোর মতন করে বানাইতে হবে, কাজ পাওয়ার মতন করে বানাইতে হবে। সো ফাইবারে যখন আমরা গিগ বানাই, ফাইবার কিছু কিওয়ার্ড নিয়ে কাজ করে। ফাইবারের অ্যালগোরিদম কিছু কিওয়ার্ড, এসইও যেটাকে আমরা বলে থাকি। যেমন এই যে এখানে 2608টা গিগ আছে, এই 2608টা গিগ যারা এই মুহূর্তে অনলাইনে আছে, যারা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার পেজে আছে, সেই পর্যন্ত কিন্তু মোটামুটি ভাবে অর্ডার আছে। আমি যদি একবারে 10 নাম্বার বা 20 নাম্বার পেজে চলে যাই, দেখেন আমি 10 নাম্বার পেজে আসলাম, তারাও কিন্তু সবাই অনলাইনে আছে। আমি 20 নাম্বার পেজে চলে যাই বা 14 নাম্বার পেজে আমি আসলাম, এই পেজে যে ফ্রিল্যান্সাররা আছে তাদের অ্যাকাউন্টে কিন্তু কাজ তুলনামূলকভাবে প্রথম পেজের ক্লায়েন্টের থেকে কম আছে। যেমন দেখেন এখানে আমি র্যান্ডমলি প্রথম 4 জনকে আমি ওপেন করলাম, এদের অ্যাকাউন্টে দেখবেন কারো অ্যাকাউন্টে 10টা 15টা করে অর্ডার থাকবে না। যেমন এটা প্রথম অ্যাকাউন্ট, দেখেন তার অ্যাকাউন্টে একটা অর্ডারও রানিং নাই, দেখছেন তার অ্যাকাউন্টে কিন্তু কোনো অর্ডারই রানিং নেই। কিন্তু এই ক্যাটাগরিতে যারা কাজ করতেছে, যারা পেজে সার্চিং এর সামনের দিকে আছে, তাদের কিন্তু অর্ডার রানিং আছে। এইখানে 2টা অর্ডার রানিং আছে, এইটাতেও কোনো অর্ডার রানিং নাই, এইটাতে একটা অর্ডার রানিং আছে। সো আমরা এখানে 4টা গিগ ওপেন করে একটাতে 2টা পাইলাম, একটাতে একটা পাইলাম। হোয়ারএস একটু আগে আমরা যখন ওপেন করছিলাম, আমরা একটা অ্যাকাউন্টেই 25টা পাইছি, আর একটা অ্যাকাউন্টে 10টা পাইছি। পাইছি না? কথা বলেন সবাই। পাইছি, তখন পাইছি, এখন কেন পাচ্ছি না? একই তো ক্যাটাগরি, একই তো গিগ, একই তো জিনিস, তখন পাইলাম এতগুলো সেল, এখন কেন সেল নাই? এই জায়গাটাতে আপনাদেরকে এক্সপার্ট হইতে হবে। যারা ফাইবারে কাজ করতে চান তাদেরকে আসলে এই জায়গাটাতে এক্সপার্ট হইতে হবে। এই জায়গাটাতে যদি আপনারা এক্সপার্ট হইতে পারেন, এই কিওয়ার্ড রিসার্চের জায়গাটাতে হচ্ছে আমাদের, আপনারা যদি স্ট্রং হইতে পারেন, আপনারা ফাইবারে কাজ পাবেন। যারা আমরা ফাইবারে কাজ পাই না, অ্যাকাউন্ট খুলে রেখে দিছি, গিগ বানায় রেখে দিছি, অনলাইনেও থাকি হয়তো বা, অনলাইনে মানে যারা অনলাইনে থাকে তারা কখনোই কাজ ছাড়া থাকে না। তো আমরা হয়তো বা বলতেছি অনলাইনেও থাকি, তাও কোনো ক্লায়েন্টের নক আসে না, কোনো রিপ্লাই পাই না। এটার পিছনে 2টা কারণ। এক হচ্ছে আমাদের গিগটা কখনো র্যাঙ্ক হয় না। আমাদের গিগ যদি কখনো র্যাঙ্ক না হয়, আমরা কাজ পাবো কেমনে? এটা হচ্ছে প্রথম কথা। আপনি গুগলে কোনো কিছু লিখে সার্চ করলে পারে, গুগলেও কিন্তু 1 থেকে অনেকগুলো পেজ, 1 থেকে 100 পর্যন্ত পেজ সাজেস্ট করে। আপনি কখনো 100 নাম্বার পেজে যা দেখছেন কি আছে? আজ পর্যন্ত কেউ কোনোদিন দেখছেন? আমি যদি গুগলে এসে সার্চ করি একটু, আমি লিখলাম হাউ টু ড্রাইভ এ প্লেন, সে টোটাল 48 কোটি 20 লাখ সে রেজাল্ট পাইছে সার্চ করে। 48 কোটি 20 লাখ রেজাল্ট পাইছে সে সার্চ করে। 48 কোটি 20 লাখ রেজাল্টের মধ্যে সে আপনাকে শুধুমাত্র হয়তো বা 10 থেকে 12টা লিঙ্ক দিছে। আপনি 2 নাম্বার 3 নাম্বার এভাবে, মানে 48 কোটি 20 লাখ যে রেজাল্ট, ওই 10-এর পরে মানে আপনি তো কোনোদিন 6-এর পরেই যান নাই, আমার আইডিয়া যেটা। আপনি 1 2 3 4 5 নাম্বার পেজের মধ্যে সীমাবদ্ধ থাকছেন, আপনি তো কখনো 6-এর মধ্যেও যান নাই। তার মানে 48 কোটি 20 লাখের মধ্যে আপনি সর্বোচ্চ প্রথম 5টা রেজাল্ট, আপনি মানে প্রথম 50টা রেজাল্ট আপনি ঘাটাঘাটি করছেন প্রথম 5টা পেজের মধ্যে। কথা বলেন, ঠিক না? ঠিক বললাম না ভুল বললাম? সো আমাদের গিগ যদি কোনো কারণে র্যাঙ্কে না আসতে পারে, বা আমরা পেজের দিকে প্রথমের দিকে যদি আনতে না পারি, তাহলে কি আমাদের ফাইবারে সেল আসার সম্ভাবনা আছে? নাই বললেই চলে। এখানে আমাদেরকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। আমি একদম ফার্স্ট পেজে চলে যাই। এখানে ফাইবারের অ্যালগোরিদমটা আমাদেরকে ফার্স্ট বুঝতে হবে। ফাইবারের অ্যালগোরিদম নিয়ে আমাদেরকে ঘাটাঘাটিটা করতে হবে। আর ফাইবারের অ্যালগোরিদমের কিছু নেগেটিভ পয়েন্ট আমি আপনাদেরকে বলি। ফাইবারে গিগ র্যাঙ্ক করানোটা হচ্ছে আমাদের জন্য, গিগ র্যাঙ্ক করানো হচ্ছে আমাদের জন্য ম্যান্ডেটরি। এটা আমাদেরকে খুব মাথায় নিতে হবে যে কিভাবে আমরা ফাইবারে গিগ র্যাঙ্ক করতে পারি। এই জন্য একটা গিগ বানানোর আগে আমাদের দরকার রিসার্চ করা। বাট নেগেটিভ সাইডগুলো বলি আমি আপনাদেরকে। ফাইবার কিছু কিওয়ার্ড অ্যান্ড এসইওর উপরে বেস করে ফাইবারের গিগগুলোকে তারা র্যাঙ্ক করে। 2 নাম্বার, তারা যদি কোনো গিগকে র্যাঙ্ক করেও তারা সাফল করে। ফাইবার প্রতিনিয়ত গিগগুলোকে সাফল করে। লাইক এই মুহূর্তে আপনার গিগটা হয়তো 1 নাম্বার পেজে 1 নাম্বার সারিতে আছে, বা 3 নাম্বার সারিতে আছে, বা 5 নাম্বার সারিতে আছে। হুট করে আপনি দেখবেন 15 দিনের জন্য আপনার গিগ আপনি খুঁজে পাইতেছেন না। কি হয়, 15 দিনের জন্য আপনার গিগটা তারা অনেক পিছনে পাঠায় দেয় এবং পিছনের সারির কাউকে সামনে নিয়ে চলে আসে। এইটা একটা ব্যাপার থাকে। সো ফাইবার গিগ প্রতিনিয়ত সফল করতে থাকে। 3 নাম্বার যেটা ব্যাপার থাকে সেটা হচ্ছে এরিয়া ওয়াইজ বা কান্ট্রি ওয়াইজ আপনার গিগের পেজ
বা গিগের র্যাঙ্কটা ভ্যারি করে। কথা বুঝতে পারছেন? সো আপনি যে এরিয়াতে আছেন সেই এরিয়া ভিত্তিক কাজগুলো আপনার ভ্যারি করতে পারে। এখন ধরেন আপনি বাংলাদেশ থেকে একটা গিগ সার্চ করে সেই গিগটাকে আপনি ফার্স্ট পেজের আপনি পাইছেন, ওই একই একই গিগ আপনি হয়তো ইউএসএ থেকে সার্চ করে আপনি 10 নম্বর পেজে যে পাচ্ছেন বা 20 নম্বর পেজে যে পাচ্ছেন। আবার একই গিগ আপনি হয়তো বা কানাডা থেকে সার্চ করে আপনি খুঁজেই পান নাই, খুঁজতে খুঁজতে টায়ার্ড হয়ে আপনি খোঁজা ছেড়ে দিচ্ছেন, এমনও হইতে পারে। সো এগুলো কিন্তু সব রিস্ক ফ্যাক্টর। এই জিনিসগুলো আমাদের কমপ্লিটলি রিস্ক ফ্যাক্টর। এই জিনিসপত্রগুলোকে যদি আমরা সলভ করতে চাই, আমরা কখনোই এগুলোকে 100% সলভ করতে পারবো না, বাট এদেরকে মেনটেন করার কিছু ওয়ে আমাদের কাছে থাকতে পারে। যেমন ধরেন যখন ফাইবার আমাদের গিগটা র্যাঙ্কে থাকবে, তখন তো আমরা কন্টিনিউয়াস ক্লায়েন্টের মেসেজ পাবোই। ক্লায়েন্ট মনে করেন যে একটা গিগ ওপেন করছে, লাইক দিস একটা গিগ ওপেন করলো ক্লায়েন্ট, একটা গিগ ওপেন করে সে কিন্তু এখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে, যে কন্ট্যাক্ট উইথ আস বা গেট এ কোড, এই গেট এ কোড করার মাধ্যমে কিন্তু আমাদের সাথে মেসেজ করা শুরু করতে পারে ক্লায়েন্ট। বাট যদি কোনো কারণে আমাদের গিগটা র্যাঙ্কে না থাকে, সেক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হবে, কন্টিনিউয়াস বায়ার রিকোয়েস্ট পাঠাইতে হবে। বায়ার রিকোয়েস্টটা কি জিনিস আপনাদেরকে বলছিলাম। বায়ার রিকোয়েস্ট হচ্ছে আমরা ফাইবারে জবও পাই, মানে লাইক আমরা যারা ফ্রিল্যান্সার, আমরা যারা ফাইবারে কাজ করতে চাই, আমরা কিন্তু এই যে স্টার্ট টু সুইচ টু সেলিং এ গেলে আমরা অনেক ধরনের জব পাই। এই যে মরে গেলে পারে আমরা এখানে একটা অপশন পাবো যে বায়ার রিকোয়েস্ট। যখন ধরেন আমাদের গিগটা কোনো র্যাঙ্কে নাই, তখন আমাদেরকে যে কাজটা করতে হবে, কন্টিনিউয়াস বায়ার রিকোয়েস্ট পাঠানোর মাধ্যমে আমাদের গিগটাকে হাইলাইটেড রাখতে হবে। যেমন ধরেন আমি এখন এই মুহূর্তে আমার বায়ার রিকোয়েস্টে আমি আসলাম, বায়ার রিকোয়েস্টে আসার পর আমি দেখতে পারতেছি আমার চোখের সামনে 2173টা জব আছে। আমি যদি এখন এখান থেকে ফিল্টার করে নিই যে ওয়েব অ্যান্ড মোবাইল ডিজাইনের উপরে যে জবগুলো আছে সেই জবগুলো দেখতে চাই, সেই জবগুলো, এই জবগুলো আছে, এই জবগুলোর আমি অ্যাপ্লাই করতে পারি, যে সেন্ড অফার আমি এই জবগুলোতে অ্যাপ্লাই করতে পারি। তো এই জবগুলোতে অ্যাপ্লাই করার মাধ্যমেও আমি কাজ আনতে পারি। সো আমার গিগটা যদি র্যাঙ্কে নাও থাকে, সেক্ষেত্রেও আমরা কি করতে পারি, আমরা কিন্তু বায়ার রিকোয়েস্ট আমাদেরকে কন্টিনিউয়াস পাঠাইতে হবে। অ্যান্ড এই বায়ার রিকোয়েস্ট পাঠানোর যে স্ট্রাকচার আমি আপনাদেরকে শিখাই দেবো, মানে জবে অ্যাপ্লাই করার যে ওয়ে, সেটা আমি আপনাদেরকে শিখাই দেবো। আপওয়ার্কে যখন আমরা বায়ার রিকোয়েস্ট পাঠাই তখন সেটা খুব বড় আকারে পাঠাই, বাট ফাইবারে বায়ার রিকোয়েস্ট আসলে এত বড় করে পাঠানো যায় না, খুব শর্ট করে লিখে 2-4টা লাইনের মধ্যে মাত্র স্পেসিফিক কিছু কিওয়ার্ড দিয়ে আমাদেরকে জবগুলো অ্যাপ্লাই করতে হয়। তো আমাদের ফাইবারে জব অ্যাপ্লাই করার জন্য পার ডে আমাদের লিমিট থাকে হচ্ছে 10টা। আমরা পার ডে 10টা করে 10 বায়ার রিকোয়েস্ট আমরা সেন্ড করতে পারবো। 10 বায়ার রিকোয়েস্ট আমরা প্রত্যেক দিন আমরা অ্যাপ্লাই করতে পারবো। আর এইটা আমাদের গুড প্র্যাকটিস। আমরা লেভেল 2 না হওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমরা লেভেল 2 না হতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের এই গিগগুলো, মানে পার ডে 10টা করে বায়ার রিকোয়েস্ট পাঠানোর কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। আমার গিগ র্যাঙ্কে থাকবে কি থাকবে না আমি জানি না, কিন্তু আমি বায়ার রিকোয়েস্ট প্রত্যেকদিন 10টা পাঠাইতে পারবো। আমার গিগ কখন সফল হবে, সামনে আসবে না পিছনে যাবে, সেটাও আমি জানি না, বাট আমি প্রত্যেকদিন 10টা বায়ার রিকোয়েস্ট পাঠানোর মাধ্যমে আমি ক্লায়েন্ট রিচ করতে পারবো। এরিয়া ওয়াইজ আমাদের গিগ র্যাঙ্ক ভ্যারি করে, এটাও কমপ্লিটলি ফাইবারের রুলস, ফাইবারের অ্যালগোরিদম। সো আমাদেরকে প্রায়োরিটি দিতে হবে আমাদের কিওয়ার্ড এবং এসইওটা, যাতে আমাদের আমরা কি লিখে সার্চ করতেছি, আমরা কি লিখে সার্চ করতেছি, কি ধরনের কিওয়ার্ডগুলো লিখে সার্চ করতেছি, এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং কি রিলেটেড গিগ লিখে সার্চ করতেছি এবং সেটার এসইও কি হবে, এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় বিষয়। তো ধরেন আমরা যদি এলিমেন্টর প্লাগইনের উপরে কোনো গিগ বানাইতে চাই, আমি কিন্তু এখানে আবার শুধুমাত্র এলিমেন্টর প্লাগইনের উপরেও গিগ বানাইতে পারি। যে লাইক আমি একজন এলিমেন্টর এক্সপার্ট, ধরেন আমি এলিমেন্টর এখানে এইভাবে লিখলাম যে ওয়ার্ডপ্রেস এলিমেন্টর ল্যান্ডিং পেজ বা জাস্ট এলিমেন্টর ওয়েবসাইট লিখে আমি সার্চ করলাম। তো এলিমেন্টর ওয়েবসাইট লিখে সার্চ করলে আমার চোখের সামনে যে গিগগুলো এখন নিয়ে আসতেছে দেখেন, তাদের সবার এখানে কি কি লেখা আছে, আই উইল ডিজাইন রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইউজিং এলিমেন্টর প্রো পেজ বিল্ডার, এলিমেন্টর প্রো পেজ বিল্ডার, এরা সবাই এলিমেন্টর প্রো দিয়ে কাজ করতেছে। তো এটা আমরা কিন্তু আসলে এইখান থেকে সার্চ করছি। এরা এলিমেন্টর প্রো পেজ বিল্ডারের গিগ তারা বানাইছে, বাট নেভিগেশন মেনুতে তো আর আমাদের জন্য এলিমেন্টর বলতে কোনো কিছু নাই। সো ক্লায়েন্ট দুইটা ওয়েতে একটা ফ্রিল্যান্সারকে পেতে পারে। প্রথম ওয়ে হচ্ছে ক্লায়েন্ট সার্চ করে পেতে পারে, সেক্ষেত্রে আমাদের যে কিওয়ার্ডগুলো লিখে ক্লায়েন্ট সার্চ করতেছে, সেই কিওয়ার্ডগুলো আমরা আমাদের গিগে কেমন ইউজ করতেছি, এইটা একটা পয়েন্ট। এবং দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমরা যে নেভিগেশন মেনু থেকে আমরা যখন একটা গিগ তৈরি করি, যেমন ধরেন আমি এখানে ওয়ার্ডপ্রেসে আসলাম, এখানে এসে আমি আপনার এখন মানে ফুল ওয়েবসাইট ক্রিয়েশনে ক্লিক করলাম। ফুল ওয়েবসাইট ক্রিয়েশনে ক্লিক করলে পারে তারা আমাদের চোখের সামনে যে গিগগুলো আছে সেই গিগগুলোকে আনতেছে ঠিকই,
আপনি আবার তাদেরকে এখান থেকে ফিল্টার করতে পারবেন। যেমন আমি সার্ভিস অপশন যদি এখান থেকে তৈরি করতে চাই, সার্ভিস অপশন বলতে কি আমার বিজনেস ওয়েবসাইট দরকার, না এডুকেশন ওয়েবসাইট দরকার, না ব্লগ দরকার, না পোর্টফোলিও দরকার, এগুলোও কিন্তু এক একটা কিওয়ার্ড হিসেবে ব্যবহার করতেছি। আবার আমাদের এখানে সেলার ডিটেলস আছে, আমরা কোন ধরনের সেলার নিয়ে কাজ করতে চাই, আমরা টপ রেটেড সেলার, লেভেল 1 সেলার, লেভেল 2 সেলারকে দিয়ে কাজ করাবো, না নিউ সেলারকে দিয়ে কাজ করাবো। নিউ সেলাররা তুলনামূলকভাবে একটু বাজেট কম চায়, আমরা সহজ কাজগুলোকে দিতে চাই নিউ সেলারদেরকে। কম বাজেটের কাজ, সহজ কাজ সবসময় নিউ সেলারদের কাছে যায়। যারা মোটামুটিভাবে লেভেল 1 সেলার তাদের কাছে একটু ক্রিটিক্যাল কাজগুলো যায়, যারা লেভেল 2 সেলার তাদের কাছে সব ধরনের কাজই যায়, সহজ বলেন কঠিন বলেন। এখন কাজটা সহজ, ক্লায়েন্টের বাজেট ভালো, সেক্ষেত্রে ক্লায়েন্ট যায় লেভেল 2 সেলারের কাছে। আর টপ রেটেড সেলারের কাছে সেই ক্লায়েন্টরাই যায় যাদের কাজটা এমার্জেন্সি দরকার, কাজের কোয়ালিটি দরকার এবং পেমেন্ট ভালো, যে ক্লায়েন্টরা স্পেন্ড বেশি করে তারাই সাধারণত টপ রেটেড সেলারের কাছে যায়। আমরা যারা এখন কাজ করতে চাচ্ছি ফাইবারে, তারা কিন্তু আমরা সবাই নিউ সেলার। সো আমাদের টার্গেট থাকবে কি জানেন? আমাদের টার্গেট থাকবে আমরা যে গিগগুলো বানাবো সেটা একটা লেভেল 1 সেলারকে টার্গেট করে, আমার ইমিডিয়েট যে র্যাঙ্ক, আমার ইমিডিয়েট যারা আছে তাদেরকে টার্গেট করে আমি আমার গিগটা বানাবো। আমি একজন ফ্রেশার, আমি যদি একজন টপ রেটেড ফ্রিল্যান্সারের সার্ভিস দিতে চাই একটা ফ্রেশারের অ্যাকাউন্টে, আমার ওই গিগ সেল হবে না, এটা আমাকে বুঝতে হবে। আমি যদি একজন ফ্রেশার হয়ে লেভেল 2 সেলার কিংবা টপ রেটেড সেলারের মতন করে আমার গিগটাকে ডেকোরেট করি, একজন টপ রেটেড সেলার যে প্রাইসিং দিয়ে রাখবে, যে টাইমলাইন দিয়ে রাখবে, একজন লেভেল 2 সেলার যে প্রাইসিং দিয়ে রাখবে, যে টাইমলাইন দিয়ে রাখবে একই সার্ভিসে, সেটা কিন্তু একজন ফ্রেশার যদি দিয়ে রাখে, ফ্রেশারের ওই গিগটা কখনোই সেল হবে না। ফ্রেশারকে আরেকটু সময়সীমা কমায়, প্রাইস কমায় তাকে গিগ তৈরি করতে হয়। এবং আজকে যারা লেভেল 2, লেভেল 1 কিংবা টপ রেটেড সেলার হইছে, তারা সবাই কিন্তু একটা কাজ খুব ভালো মতো করে, সেটা হচ্ছে লেভেল আপ হওয়ার সাথে সাথে তারা গিগার প্রাইসিং গুলো হালকা এডিট করে বাড়ায় দেয়। সো আমরা যারা ফ্রেশার, আমাদের প্রথম টার্গেট কি? আমাদের প্রথম টার্গেট হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করা, গিগ র্যাঙ্কিং এর জন্য কিওয়ার্ড রিসার্চ এবং এসইওটা নিয়ে ঘাটাঘাটি করা, যে কিভাবে আমরা একটা গিগের কিওয়ার্ড রিসার্চ করতে পারি এবং সেটার এসইও নিয়ে কাজ করতে পারি। আর 2 নাম্বার টপিক হচ্ছে আমরা আমাদের যারা ইমিডিয়েট লেভেল টার্গেট আমরা করব, সেটা হচ্ছে যে নেক্সট লেভেল, মানে ইমিডিয়েট লেভেলটাকে আমরা সবসময় টার্গেট করব। আমরা যদি ফ্রেশার হয়ে থাকি, আমরা টার্গেট নেব এই মুহূর্তে ফর এ ফ্রেশার, আমরা এই মুহূর্তে টার্গেট নেব লেভেল 1। যারা লেভেল 1 সেলার তারা টার্গেট নেবে লেভেল 2, যারা লেভেল 2 সেলার তারা টার্গেট করবে টপ রেটেড ফ্রিল্যান্সারদেরকে। সো এই মুহূর্তে আমরা কোনো লেভেল 2 ফ্রিল্যান্সার কিংবা টপ রেটেড ফ্রিল্যান্সারের গিগ দেখে তাদের মতন করে আমরা গিগ বানাবো না। কথাটা কি সবাইকে ক্লিয়ার করতে পারছি আমি? ওকে, গ্রেট। সো যদি আমরা এই জিনিসটা বুঝে থাকি, তাহলে এবার আমাদের টার্গেট হচ্ছে এই যে আমরা লেভেল 1 সেলার বের করছি, এবার আমাদেরকে চিন্তা করতে হবে যে আমি ফুল ওয়েবসাইট ক্রিয়েশনের জন্য লেভেল 1 সেলার আমি কিভাবে পেতে পারি। তো দেখেন, লেভেল 1 সেলারে যারা এই মুহূর্তে সেল বেশি করতেছে, আমাকে ওই রকম কয়েকটা গিগ আমাকে বের করে নিতে হবে। আমি আমার আদার্স ট্যাবগুলোকে ক্লোজ করে দিচ্ছি। তো আমি এবার ওয়ার্ডপ্রেসের ফুল ওয়েবসাইট ক্রিয়েশনের উপরে আমি কাজ করতেছি। তো আমাকে এখানে যে কাজটা করতে হবে, আমি একটু টপিকটা চেঞ্জ করি না, আমি ওয়ার্ডপ্রেসের উপরে মানে ফুল ওয়েবসাইটের উপরে কাজ করব না, আমি ল্যান্ডিং পেজের উপরে কাজ করব। সো মানে আমি ল্যান্ডিং পেজের উপরে চলে যাচ্ছি। আচ্ছা, ফুল ওয়েবসাইট ক্রিয়েশনই হোক, সমস্যা নেই, যেটা চুজ করছি সেটাই। ওয়ার্ডপ্রেস ফুল ওয়েবসাইট ক্রিয়েশন, আমি যারা কমপ্লিট রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করে, আমি তাদের মধ্যে যারা এই মুহূর্তে লেভেল 1 সেলার তাদেরকে টার্গেট করতেছি। অ্যাপ্লাই। আর আমি সার্চ করতেছি এইভাবে, জাস্ট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, জাস্ট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের উপরে আমি চুজ করব লেভেল 1 সেলার। এইটা হচ্ছে আমার টার্গেট। ওকে, সো আমি জাস্ট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের উপরে লেভেল 1 সেলারদের কিছু গিগ আমি চোখের সামনে আনলাম। তো আমি এখান থেকে দেখতে চাচ্ছি যে এখানে আসলে সেল কেমন, এই ক্যাটাগরিতে সেল কেমন, আমাকে আগে এইটা একটু ফাইন্ড আউট করতে হবে। তো প্রথমের দিকে আমি যে গিগগুলো পাচ্ছি, আমি এই মুহূর্তে অনলাইনে যারা আছে তাদেরকে নিয়ে আসি সামনে। তো এখানে মাত্র 44টা সেল করা, এটা ফাইবার চয়েস। এখানে 120টা, সরি $120, এর মাত্র 15টা, এর 33টা।
আমরা একটু ফাইন্ড আউট করি। এর 44টা অর্ডার, বাট তার অ্যাকাউন্টে 15টা অর্ডার আছে কিউতে। সেম ভাবে এর অ্যাকাউন্টে 6টা গিগ আছে, দেখেন সেল কম বাট তার অ্যাকাউন্টে অর্ডার রানিং আছে ভালো। ওইটাই ওপেন করছিলাম। এর অ্যাকাউন্টে 2টা অর্ডার রানিং আছে। সো তাদের এই জায়গাটাতে একটা জিনিস আপনারা খেয়াল করেন, আমরা যখন একটা গিগ বানাই তখন সেই গিগটা বানাইতে গেলে যে কিওয়ার্ড এবং এসইও, সেইটা নিয়ে আমি এবার আপনাদের সাথে কথা বলা শুরু করতেছি। আমরা যখন একটা গিগ বানানো শুরু করি, আমি প্রথম গিগটার আপনাদেরকে একটা জিনিস দেখাই। দেখেন এই ছেলেটা যখন গিগটা বানাইছে, সে প্রোগ্রামিং অ্যান্ড টেক ওয়ার্ডপ্রেস ফুল ওয়েবসাইট ক্রিয়েশন এই ক্যাটাগরির আন্ডারে সে গিগটা বানাইছে, ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরির আন্ডারে। সো প্রোগ্রামিং অ্যান্ড টেকের আন্ডারে ওয়ার্ডপ্রেস ক্যাটাগরি, ফুল ওয়েবসাইট ক্রিয়েশন ছিল তার ক্যাটাগরি সাব ক্যাটাগরি। আমার ফার্স্ট পয়েন্ট, আমি কোন ক্যাটাগরি অর না অ্যাকচুয়ালি অ্যান্ড সাব ক্যাটাগরিতে আমি গিগটা বানাবো সেটা আমাকে ডিফাইন করতে হবে। গিগ বানানোর কিন্তু রুলস বলতেছি আমি, এগুলো সব আপনাদেরকে গিগ রুলস আমাদেরকে যেগুলো সেট করতে হবে। কোন ক্যাটাগরি সাব ক্যাটাগরিতে গিগ বানাচ্ছি, তারপর আমার যে গিগ টাইটেল, আই উইল ডিজাইন অ্যান আউটস্ট্যান্ডিং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অর রিপেয়ার ইট। সে একটা আউটস্ট্যান্ডিং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাবে অথবা সেটাকে রিপেয়ার করবে। বাট তার ইউআরএলটা দেখেন, তার ইউআরএল তার ইউজার নেমের পরে ডিজাইন অ্যান আউটস্ট্যান্ডিং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, খুবই সিম্পল এবং খুবই ছোট। বেসিক্যালি আমরা যখন একটা গিগ বানাই, গিগের যেটা টাইটেল দেই, কমপ্লিট টাইটেলটাই আমাদের ইউআরএল এ সেট হয়ে যায়। বাট তার ইউআরএলটা দেখেন, আই উইল ডিজাইন অ্যান আউটস্ট্যান্ডিং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অর রিপেয়ার ইট। তার কিন্তু পুরো জিনিসটা এখানে আসেনি, জাস্ট আসছে ডিজাইন অ্যান আউটস্ট্যান্ডিং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, জাস্ট এই পর্যন্ত তার এখানে আসছে, এই যে এইটুকু। এই অর রিপেয়ার ইট সে হয়তো এটাকে পরে অ্যাড করে বসাইছে। সো আমরা যদি একটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের গিগ বানাইতে চাই, আমাদেরকে এই ইউআরএলটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো আমরা ইউআরএল এ কিছু কিওয়ার্ড ঢুকাইতে চাই, তার জন্য আমাদেরকে 2টা ইউআরএল সেট করতে হবে। 2 গিগ টাইটেল আমাদেরকে সেট করতে হবে, 2টা গিগ টাইটেল। একটা হচ্ছে আমি যখন গিগটাকে প্রথমবারের জন্য পাবলিশ করব, তখন আমি যেটুকু লিখবো সেটুকু দিয়েই আমার ইউআরএলটা তৈরি হয়ে যাবে। সো 2টা গিগ টাইটেল আমরা তৈরি করব, যেখানে ফার্স্ট ওয়ান ফর দ্য ইউআরএল অ্যান্ড সেকেন্ড যে টাইটেলটা থাকবে সেটা হচ্ছে আমাদের পার্মানেন্ট টাইটেল হবে। যেমন ধরেন আমরা যদি একটা গিগ বানাই যে আই উইল ডিজাইন অ্যান আউটস্ট্যান্ডিং ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ, হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ, তো আমরা গিগের টাইটেলটাকে এইভাবে লিখতে পারি যে যখন আমি গিগটা পাবলিশ করব, ডিজাইন অ্যান আউটস্ট্যান্ডিং ওয়ার্ডপ্রেস ধরেন ওয়েবসাইট, জাস্ট এইটুকু। এই লিঙ্কটুকু আমি হয়তো ইউজ করছি ফর ইউআরএল, আমি ইউআরএলটাকে বানানোর জন্য, বা হয়তো আমি এইটুকু অংশও রাখি নাই, ডিজাইন শব্দটাও রাখি নাই, বা রাখছি। আমার হয়তো আরেকটা টাইটেল আমি সেট করে রাখবো যে আই উইল ডিজাইন অ্যান আউটস্ট্যান্ডিং ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ অর ওয়েবসাইট। সো আমি কি করব, প্রথমে গিগটাকে পাবলিশ করব একটা ইউআরএল দিয়ে, এবং গিগটা যখন আমার পাবলিশ হয়ে যাবে তখন আমি গিগটাকে এডিট করে তার টাইটেলটাকে আমি চেঞ্জ করে দেব। এর মাধ্যমে আমরা ইউআরএলটা আমাদের নিজেদের মতন করে কাস্টম করে তৈরি করে ফেলতে পারি। পয়েন্ট কি বুঝতে পারছেন সবাই? আচ্ছা, তারপরের কথা হচ্ছে গিগের থাম্বনেইল, খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এই যে গিগের থাম্বনেইল, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এখন আপনারা যে থাম্বনেইলগুলো দেখতেছেন এগুলো সব হচ্ছে যে বলতে পারেন যে স্ক্রিনশট অ্যাড করে দিয়েছিল ক্লায়েন্ট, মানে সেলার ডেলিভারি দেওয়ার সময় ক্লায়েন্টকে, সেগুলোই এখানে অ্যাড হয়ে গেছে। বাট একদম প্রথমের দিকে যদি আপনি আসেন, একদম প্রথমের দিকে আসলে আপনি যা পাবেন, যেমন আমি একটু দেখি, যেখানে এই নিচে এই যে এইটা হচ্ছে ফ্রিল্যান্সার নিজে অ্যাড করছে, তার নাম দিয়ে সে নিজে অ্যাড করছে। এটাও কিন্তু তার ক্লায়েন্টের রিভিউ, তার মানে সে শুধুমাত্র এই একটা থাম্বনেইলই অ্যাড করছে। থাম্বনেইলটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আপনি যখন এইখানে গিগগুলোকে সার্চ করতে আসছেন, আপনি অবশ্যই
আগে থাম্বনেইলগুলো আপনি দেখতেছেন, অ্যান্ড যার থাম্বনেইলটা আপনার কাছে ভালো লাগতেছে আপনি কিন্তু সেই থাম্বনেইলের ভিতরেই আপনি ঢুকতেছেন। এটা কিন্তু মানুষের আসলে একটা স্বভাবগত বৈশিষ্ট্য, যে আমাদের যেইটার মানে দেখতে সুন্দর লাগে বেশি আমরা সেই জিনিসটাতে অ্যাট্রাক্টেড হই বেশি। সো আমরা যে থাম্বনেইলগুলো বানাবো সেই থাম্বনেইলগুলো হইতে হবে মিনিংফুল, সে থাম্বনেইলগুলো হইতে হবে মিনিংফুল এবং পারফেক্ট। যেমন দেখেন এইখানে যতগুলো থাম্বনেইল আছে আমার কাছে চোখে লাগতেছে এই থাম্বনেইলটা, সে এটা কাস্টম বানাইছে এবং তার নিজের হয়তো বা এমনও হইতে পারে যে সেটা মাইক্রোসফট পেইন্ট ইউজ করে বানাইছে, হ্যাঁ, হয়তো বা মাইক্রোসফট পেইন্ট টুল ব্যবহার করে সে বানাইছে। তারপরে আপনার এই জায়গাটা ফিক্স ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কাস্টম ই কমার্স ইস্যু বা ইরোর, এটাও হয়তো বা কাস্টম করে বানানো। পক্ষান্তরে এই গিগের থাম্বনেলটা কিন্তু ভালো লাগতেছে, সে একটা ওয়েবসাইটকেই এখানে মক আপ করে ইউজ করছে, এইটা ভালো লাগতেছে, এটা কাস্টম করে বানালেও খুব সুন্দরভাবে গোছানো একটা থাম্বনেইল, এইটাও কিন্তু মোটামুটি ভাবে চলে, একটা ওয়েবসাইটের সে মক আপ করে এখানে আপলোড করছে, এইটাও মোটামুটি ভাবে চলে, এটা একটা ই কমার্স ওয়েবসাইটের গিগ সেটা দেখে বোঝা যাচ্ছে। সো যদি কেউ ফুল ওয়েবসাইট ক্রিয়েশনে এসে এই জিনিসটা দেখে সে সাধারণত ই কমার্স ওয়েবসাইটগুলোকে কেনার জন্যই বা বানানোর জন্যই এই গিগটা পারচেস করবে। সো এইভাবে আমাদেরকে আসলে ফাইন্ড আউট করতে হবে যে আমাদের কোন ধরনের থাম্বনেইল ইউজ করাটা বেটার। তো আমি সাজেস্ট করি আপনার এই ধরনের ক্লিন ডিজাইন যদি আপনারা করতে পারেন, এই ধরনের গিগ থাম্বনেইল ইমেজ আমাদেরকে বানানোর চেষ্টা করতে হবে। যেমন এই ইমেজটা খুবই সুন্দর ক্লিন লাগতেছে দেখতে, জিনিসটা দেখেও ভালো লাগতেছে। পরের থাম্বনেইল ইমেজটা এটা শুধুমাত্র কিছু মক আপ করে রাখছে, এই থাম্বনেইল ইমেজের আসলে কোনো মিনিং নাই, দেখতেও আসলে অতটা গর্জিয়াস লাগতেছে না। পরেরটাও যদি বলি একই অবস্থা, পরেরটা যদি বলি ক্লায়েন্টের কাজ করছিল পুরো পেজের একটা স্ন্যাপশট নিয়ে দিয়ে দিচ্ছে, পুরো পেজের স্ন্যাপশট। আমার তো পুরো পেজের স্ন্যাপশট এখানে তো আমি বুঝতেই পারতেছি না যে এখানে কি কাজটা করা হয়েছে। আমার দরকার কি এখানে জানেন, আমার দরকার হচ্ছে যে আমরা যে গিগগুলো বানাবো বা আমরা যে থাম্বনেইলগুলো তৈরি করব সেগুলো যদি মক আপ স্টাইলে হয় তাহলে আমাদের জন্য সবচেয়ে ভালো হয়। যেমন আমি আপনাদেরকে কিছু স্যাম্পল দেখাই। বলবার কাছে মক আপের কালেকশন আছে শেয়ার করার মতো? হ্যাঁ, এই যে এগুলো আছে আমার কাছে, কিন্তু আমি কখনো খুলে দেখিনি আসলে যে কতটা পারফেক্ট তারা, কারণ আমার মকআপগুলো সব কাস্টম করে তৈরি করে নেওয়া। তো এই যে মকআপ ম্যাটেরিয়ালস, এই যে ওয়েবসাইট মকআপ, এইখানে যে কাজটা করছিলাম সেটা হচ্ছে আমার যতগুলো ওয়েবসাইট যেগুলো মোটামুটি ভাবে একটু দেখানোর মতন সেইগুলোর, এটা হচ্ছে একবারে মানে পুরো কমপ্লিট পেজের মকআপ, পুরো কমপ্লিট পেজ এখানে স্ক্রিনশট নেওয়া, আর এগুলোকে মকআপ করে এইভাবে তৈরি করছিলাম। লাইক ধরেন এটা আমার একটা বানানো ওয়েবসাইট, আপনি যখন একটা ওয়েবসাইট বানাবেন সেই ওয়েবসাইটটা দেখতে যেমনই হোক না কেন মকআপ করলে কিন্তু ওয়েবসাইটটা দেখতে সুন্দর লাগে। সো এটা একটা ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইট, এইটা একটা ওয়েবসাইট, মানে আমি আমার ক্যারিয়ারে যে যে মানে ক্লায়েন্টের কাজ করছি তার ভিতরে যেগুলো বেস্ট বেস্ট সাইট কিছু ছিল সেগুলোকে নিয়ে আমি এরকম করে মক আপ করে করে তৈরি করে রাখছি। হ্যাঁ, এই মক আপগুলো দিয়ে কি হচ্ছে, এই মক আপগুলো দিয়ে আমি বিভিন্ন ক্লায়েন্টের জবে অ্যাপ্লাই করতেছি বা আমার বিভিন্ন ক্লায়েন্ট তারা এই কাজগুলো দেখতেছে, আমার একটা ব্র্যান্ডিং হচ্ছে। তো আমাদেরকে চেষ্টা করতে হবে কি জানেন, আমরা যদি কোনো গিগের অফার তৈরি করি আমরা এই ধরনের মক আপ কিন্তু ইউজ করতে পারি, এই ধরনের মক আপগুলো ইউজ করে আমরা কাজ নিতে পারি ক্লায়েন্টের। সো আমরা কি করব, প্রথমে এইরকম কিছু মক আপ আমরা তৈরি করার চেষ্টা করব। হয়তোবা ফার্স্ট পেজটা ডিজাইন করব হচ্ছে এই যে এইভাবে ক্লিন অ্যান্ড মিনিমাল, যেটা একটু আগে দেখাচ্ছিলাম, হয়ে গেল ওটা। এই যে এইটা প্রথম যে আমরা 3টা করে ইমেজ তৈরি করতে পারি, যখন আমরা একটা গিগ আপলোড করি বা গিগ তৈরি করি তখন 3টা করে ইমেজ আমরা সেট করতে পারি। প্রথম ইমেজটা আমাদের এইরকম ক্লিন একটা এলিগেন্ট একটা ইমেজ এবং খুব লাইট কালার দিয়ে, যেটা চোখে না লাগে এরকম আমাদেরকে একটা তৈরি করতে হবে। যেমন আমি এইটার কথা এক্সাম্পল হিসেবে এইটার কথা বললাম, এক্সাম্পল হিসেবে এইটার কথা বললাম, এইটার কথা বললাম, মানে যেগুলো দেখে বোঝা যায় যে আসলে এইটার উপরে কি কাজ করা হচ্ছে বা এই সার্ভিসটার মধ্যে কি কাজ করা হচ্ছে, এই জিনিসগুলো যাতে আমরা বুঝতে পারি। যেমন এই যে সে ওয়ার্ডপ্রেস ক্লোন বা এলিমেন্টর প্রো নিয়ে সে কাজ করতেছে, লাইফ টাইম সাপোর্ট দিয়ে কাজ করতেছে, সে আসলে এলিমেন্টরের এক্সপার্ট। আমার টাইটেল পড়ার আগে আমি কিন্তু তার ইউআরএল মানে ইমেজ থাম্বনেইল দেখে আমি বুঝতেছি সে আসলে কোন বিষয়ে পারদর্শী বেশি। সে বলতেছে সে রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের উপরে এক্সপার্ট। হ্যাঁ, সো
সে এসইও প্লাগইনের উপরে এক্সপার্ট। তো আমাদের কিন্তু আসলে এই ইমেজগুলোই কিন্তু আমাদেরকে কথা বলে। সো আমাদেরকে প্রথম ইমেজটা আমরা এইরকম রাখবো। পরের যে দুটো ইমেজ থাকে আমরা চেষ্টা করবো পরের দুটো ইমেজকে আমরা এইরকম মকআপ ইউজ করতে, যেরকম মকআপ আমি আপনাদেরকে দেখালাম। সো এইটা আমাদের জন্য মানে মকআপ ইমেজটা ইউজ করা বা তৈরি করা, মকআপ ইমেজ অ্যান্ড মেইন গিগ থাম্বনেইল, যেটা আমাদের সবার প্রথমে থাকে। এই মেইন গিগ থাম্বনেইলটা আমাদের ক্রিয়েট করতে হবে পারফেক্টভাবে। সো এইখানে আমাদের পারফেকশন থাকলে আমাদের গিগগুলো ওপেন বেশি হবে, মানে ক্লায়েন্টরা সার্চ করে দেখে ওপেন করে দেখবে, এই কাজটা বেশি হবে। সো এইটা আমাদের আরেকটা ইম্পর্টেন্ট কাজ, আমাদের গিগটাকে র্যাঙ্ক করার জন্য এইটা আমাদের আরেকটা ইম্পর্টেন্ট কাজ। মনে রাখবেন ফাইবার একটা অ্যালগরিদম ইউজ করে, সেটা হচ্ছে আপনার গিগগুলোতে কি পরিমাণ ভিউ ক্লিক হচ্ছে, কতজন ভিউ ক্লিক করতেছে, কতবার ভিউ ক্লিক হচ্ছে, এগুলো কিন্তু আবার ফাইবার কাউন্ট করে। এবং যে গিগগুলোতে ভিউ ক্লিকের পরিমাণটা বেশি সেই গিগগুলো কিন্তু সেল হয় বেশি। বুঝতে পারছেন? যে গিগগুলো ভিউ ক্লিক হয় বেশি সেই ক্লিকগুলো সেল হয় সবচেয়ে বেশি। যেমন আমি আপনাদেরকে একটা স্যাম্পল দেখাই, আমার প্রোফাইলে যাই একটু, হয়তো ভিউ ক্লিকটার উপরে বেস করে আপনার ইমপ্রেশনটা আসে। সো আমি যদি এই যে গিগসে যদি ক্লিক করি, গিগসে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পারেন যে ইমপ্রেশন, ক্লিক এবং অর্ডার, এই জিনিসটা আসলে খুবই ইম্পর্টেন্ট। যেমন এই মুহূর্তে আমার PhD টু ওয়ার্ডপ্রেসের গিগে 2.4K ইমপ্রেশন, যে কারণে এখানে দেখেন আমার ইমপ্রেশন বেশি, ক্লিক হয়েছে 37টা, যে কারণে কিন্তু আমার একটা অটোমেটিক অর্ডার আসছে। পরের গিগগুলোতে আমার কিন্তু ভিউ ক্লিক ইমপ্রেশন নাই বললেই চলে, যে কারণে কিন্তু আমার অর্ডারও নাই। যারা এখানে এমনও মানুষ আছে যারা এখানে 10,000, 12,000, 15,000 তাদের ইমপ্রেশন থাকে। সো তাদের কিন্তু ক্লিকও অনেক বেশি থাকে, মানে ভিউ বেশি থাকে, এবং অর্ডারও তাদের বেশি থাকে। সো যারা ফাইবারে কাজ করে রেগুলার, যারা সব সময় অনলাইনে থাকে, আমার মতন খ্যাপ মারা পাবলিকদের এক্সাম্পল দিলে এখানে চলবে না, কারণ আমি এখানে খ্যাপ মারতে আসি কমপ্লিটলি। তো যারা এখানে ফাইবারে রেগুলার কাজ করে তাদের দেখবেন যে ইমপ্রেশন অলওয়েজ 3,000, 4,000, 5,000, 6,000-এর উপরে, দেন তাদের কন্টিনিউয়াস তাদের অর্ডার থাকে। সো আমাদের চেষ্টা করতে হবে যাতে আমাদের ইমপ্রেশনটা বেশি থাকে। আর ওই ইমপ্রেশন বা ক্লিক বেশি রাখার জন্য আমাদের কিন্তু বায়ার রিকোয়েস্ট, মানে প্রথমের দিকে বায়ার রিকোয়েস্ট পাঠানোর কোনো বিকল্প নাই, এটার কিন্তু কোনো বিকল্প নাই। লেভেল 2 না হওয়া পর্যন্ত আমাদেরকে রেগুলার বায়ার রিকোয়েস্ট পাঠাইতে হবে। কেন হবে আমি একটু আগে আপনাদেরকে বলছি। আপনার গিগ র্যাঙ্কে থাকুক না থাকুক আপনি তো জানেন না, আপনি বায়ার রিকোয়েস্ট পাঠাবেন প্রত্যেকদিন 10টা করে, 5টা করে, 7টা করে আপনি বায়ার রিকোয়েস্ট পাঠাইতেছেন। যে ক্লায়েন্টদেরকে আপনি বায়ার রিকোয়েস্ট পাঠাইতেছেন তারা যদি আপনার গিগটা ওপেন করে দেখে, সেক্ষেত্রেও কিন্তু আপনার ভিউ ক্লিক ইমপ্রেশনটা কিন্তু বাড়তেছে। কথা বুঝতে পারছেন? সো ভিউ ক্লিক ইমপ্রেশন যদি আমাদের না বাড়ে তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের কোনো লাভ নাই এবং আমরা কিন্তু অর্ডার পাবো না। সো আশা করি এই ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন যে অ্যালগরিদমটা কিভাবে কাজ করতেছে। সো এটা গেল একটা ব্যাপার। মকআপের ইমেজ যখন আপনাদের বানানো হয়ে যাবে, বা মকআপের 3টে ইমেজের মধ্যে মেইন থাম্বনেল ইমেজ এবং 2টা আলাদা মকআপ ইমেজ যখন আপনাদের হয়ে যাবে, তখন আমাদেরকে থিঙ্ক করতে হবে ডেসক্রিপশন নিয়ে। তখন আমরা কাজ করবো হচ্ছে ডেসক্রিপশন নিয়ে। আর এই ডেসক্রিপশনের মধ্যে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাটা, সেটা হচ্ছে আমাদেরকে এসইও করার কাজটা করতে হবে এই জায়গাতে। টাইটেলে তো আমরা যা এসইও করতেছি, যেমন আমরা এখানে ডিজাইন অ্যান্ড আউটস্ট্যান্ডিং ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ অর ওয়েবসাইট, আপনি এখানে ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ এবং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নিয়ে আপনি কাজ করছেন। সো আপনার ডেসক্রিপশনে ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ এই ওয়ার্ডটা রাখতে হবে। আপনার ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এই ওয়ার্ডটা আপনাকে রাখতে হবে। এবং আপনি যে ডেসক্রিপশনটা তৈরি করবেন এটা 1200 ওয়ার্ডের মধ্যে হতে হবে। ম্যাক্স 1200 ওয়ার্ড আপনি ইউজ করতে পারবেন একটা গিগ তৈরি করার জন্য। সেই 1200 ওয়ার্ডের মধ্যে আপনি যে গিগের ডেসক্রিপশনটা তৈরি করবেন, সেই গিগ ডেসক্রিপশনে আমাদেরকে অ্যাটলিস্ট এই যে ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আবার এক শব্দ কিন্তু যদি 7 বারের বেশি ব্যবহার করেন তাহলে আবার সেই গিগটা মানে ডেসক্রিপশনটা আপনি সেভ করতে পারবেন না। ফাইবার আপনাকে ওয়ার্নিং দিবে যে টু মেনি ইউজ অফ দিস কিওয়ার্ড, আপনি একটা কিওয়ার্ড 7 বারের বেশি ব্যবহার করতে পারবেন না। সো আপনি যেটাই তৈরি করেন না কেন, ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এই যে ওয়ার্ডপ্রেস কিন্তু বেশি লিখলে পারে, ধরেন আমি এইভাবে যদি আরো কিছু সার্ভিস দেই তখন আমার ওয়ার্ডপ্রেস কিওয়ার্ডটাকে তারা ব্যান করবে। তারা বলবে যে না, এই কিওয়ার্ড অনেকবার ব্যবহার করা হয়েছে, এটা ইউজ করা যাবে না। কথা কি বুঝতে পারছেন সবাই? সো আমি একটা কিওয়ার্ড সর্বোচ্চ 7 বার ব্যবহার করতে পারবো আমার ডেসক্রিপশনের মধ্যে, আমি সর্বোচ্চ 1200 কিওয়ার্ড ব্যবহার করতে পারবো। আমার টাইটেলের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে, যেটা আমাদের মেইন ওয়ার্ড, সেই মেইন ওয়ার্ডগুলো আমাদেরকে ইউজ করতে হবে, করে আমাদের গিগ ডেসক্রিপশনটা 1200 ওয়ার্ডের মধ্যে সাজাইতে হবে। যেমন ধরেন এই ফ্রিল্যান্সার তার গিগ ডেসক্রিপশন সাজাইছে, সে কি কাজ করতেছে না করতেছে সেটা বলতেছে, বলা পরে সে ওয়ার্ডপ্রেসের কি কি সার্ভিস দিচ্ছে সে সেটাকে লিখছে এখানে। আরেকজন ফ্রিল্যান্সার সে এক কথা তার কি কি সার্ভিস, কেন তাকে
সে এক্সট্রা কি কি দিচ্ছে এবং তার স্টেটমেন্ট যদি কোনো কিছু থেকে থাকে সে সেটাকে তার মতন করে মানে সে ইনফর্ম করতেছে। সেম ভাবে এই গিগে যদি আমি আসি, তার সিঙ্গেল পেজ ওয়েবসাইটে সে কি কি দিচ্ছে, সে ফুল ওয়েবসাইটে কি কি দিচ্ছে, আর সে কমার্স ওয়েবসাইটে কি কি দিচ্ছে সবকিছু সে এখানে উল্লেখ করে দিচ্ছে। সে বেসিকে দিচ্ছে সিঙ্গেল পেজ ওয়েবসাইট, স্ট্যান্ডার্ডে দিচ্ছে ফুল পেজ ওয়েবসাইট। ফুল পেজ ওয়েবসাইটে সে কি কি দিচ্ছে, 5 পেজের ওয়েবসাইট, 4 দিন সময়, $105 তার বাজেট, ডিজাইন কাস্টমাইজেশন, কন্টেন্ট আপলোড, রেসপন্সিভ ডিজাইন, 5টা প্লাগইন বা এক্সটেনশন সে এখানে আপলোড করে দিবে। আই উইল ক্রিয়েট প্রফেশনাল রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইনক্লুডিং 5 ইনার পেজ অ্যান্ড বেসিক প্লাগইনস। কমার্স ওয়েবসাইটে আসলে পরে এটা হচ্ছে তার প্রিমিয়াম। সে আই উইল ক্রিয়েট প্রফেশনাল কমার্স ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইনক্লুডিং আনলিমিটেড পেজেস অ্যান্ড প্লাগইনস। সে আনলিমিটেড পেজেস এবং প্লাগইনস তৈরি করে সে 6 দিন ডেলিভারিতে সে এই ওয়েবসাইটটা সে তৈরি করে দিচ্ছে $150। সো এই হচ্ছে তার সার্ভিস। সে কোন কোন ব্যাপারে স্পেশালাইজ সেটা সে যখন গিগ তৈরি করছে তখনই আসলে এগুলোকে সে মানে ফাইবার চুজ করে নেয়। সো ব্যাপারটা কি হচ্ছে, ব্যাপারটা হচ্ছে আমাদেরকে এইভাবে কাউন্ট করতে হবে যে আমরা আসলে যে সার্ভিসগুলো তৈরি করতেছি, তো আমরা এখানে যে সার্ভিসগুলো তৈরি করি না কেন, আমাদেরকে 4-5টা ফ্রিল্যান্সারের প্রোফাইল ঘেটে ঘেটে আমাদেরকে তৈরি করতে হবে। সো 4-5টা ফ্রিল্যান্সারের প্রোফাইল আমরা তৈরি করব কাদের, যাদের অ্যাকাউন্টে অর্ডার বেশি, যাদের অ্যাকাউন্টে অর্ডার রানিং আছে তাদেরকে তৈরি করব, যাদের রেটিং রিভিউ ভালো তাদেরকে 4-5 জনকে আমরা বেছে নেব, বা যে কয়জনকে আপনার দরকার আমরা বেছে নেব। বেছে নিয়ে তাদের ডেসক্রিপশনগুলো আমরা একবার দেখব, দেখে নিজের মতন করে সাজাবো। আমরা কোনো কপি পেস্ট করব না, আমরা কমপ্লিটলি নিজের মতন করে সাজাবো 1200 ওয়ার্ডের মধ্যে সেই গিগের ডেসক্রিপশন। অ্যান্ড মেক শিওর যে তারা যেন সবাই লেভেল 1 সেলার হয়, তারা যাতে লেভেল 2 কিংবা টপ রেটেড সেলার না হয়। এবং আপনি চেষ্টা করবেন লেভেল 1 সেলারের ক্যাটাগরির গিগ আপনার তৈরি করতে, কারণ আপনি একজন ফ্রেশার। যেহেতু আপনি একজন ফ্রেশার, সো আমি টপ রেটেড বা লেভেল 2 সেলারকে আমি এই মুহূর্তে ফলো করব না। কথাটা কি ক্লিয়ার? ওকে, এবার দেখেন প্রত্যেকটা গিগের নিচে আসলে পরে আপনারা দেখতে পারবেন কিছু কিওয়ার্ড থাকে। প্যাকেজ আমরা সাজাইতে পারি, প্যাকেজ সাজানোটা হচ্ছে ওই যে আমাদের বেসিক, প্রিমিয়াম, স্ট্যান্ডার্ডের প্যাকেজ। বেসিকের প্যাকেজ হচ্ছে 80, স্ট্যান্ডার্ডের প্যাকেজ হচ্ছে 125, তারপরে প্রিমিয়ামের প্যাকেজ হচ্ছে 245। সো যে যেমন প্যাকেজ তৈরি করে এটা তো আসলে তার ব্যাপার। তো এই প্যাকেজটাও আমাদেরকে দেখতে হবে যে আমরা আসলে বেসিকে কি সার্ভিসটা দিচ্ছি, কয় পেজ, কতগুলো সেকশন, কি কি ইন্টিগ্রেশন দিচ্ছি, কতদিন টাইম। সো এইটা বেসিকে আমাদের তার উপরে প্রাইস কত, স্ট্যান্ডার্ডে তার উপরে প্রাইস কত, প্রিমিয়ামে তার উপরে প্রাইস কত, এগুলো আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। অলসো আপনার প্রত্যেকটা গিগে কিন্তু এরকম কিছু ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন আপনারা অ্যাড করতে পারবেন। প্রত্যেকটা গিগে আপনারা এরকম কিছু ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন আপনারা অ্যাড করতে পারবেন। আচ্ছা, সো আপনারা এই ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন গুলোকে অ্যাড করার জন্য আপনি যে কাজটা করতে পারেন, যেমন আমি যে কাজটা করি, আমি 5-7টা কোশ্চেন নিজের মতন করে বানায় রেখে অ্যান্সার দিয়ে রেখে দিছি। আমার প্রত্যেকটা গিগেই কিন্তু সেম ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, সবগুলোতে সেম। সো ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনগুলোতে এমনভাবে কাজ করার চেষ্টা করবেন, হয়তো আপনি 1200 ওয়ার্ডের মধ্যে কমপ্লিট ডেসক্রিপশনটা লিখতে পারেন নাই, কিন্তু কিছু কোশ্চেন অ্যান্ড অ্যান্সার ক্লায়েন্ট আপনাকে যে কোশ্চেনগুলো করতে পারে সেগুলোকে আপনি এই ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনের মধ্যে দিয়ে রাখবেন। দো এটা আসলে সব ক্লায়েন্ট পড়ে না। প্রত্যেকটা গিগের নিচে আসলে আপনি দেখবেন যে ট্যাগস, রিলেটেড ট্যাগস খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এই ট্যাগগুলো আসলে ডিপেন্ড করে আপনার ওয়েবসাইটটা কতটুকু, সরি আপনার যে গিগটা সেটা কতটুকু র্যাঙ্ক হবে। ফর অ্যান এক্সাম্পল, এই ছেলেটা যে গিগটা বানাইছে রেসপন্সিভ ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ব্লগ, ওয়ার্ডপ্রেস, এসইও অপটিমাইজেশন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। সো আমরা যে গিগটা দেখতেছি রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস, দেখেন ওয়ার্ডপ্রেস ব্লগ, রেসপন্সিভ ওয়েব, শুধু ওয়ার্ডপ্রেস। অর্থাৎ কেউ যদি শুধু ওয়ার্ডপ্রেস লিখেও সার্চ করে সেই কিওয়ার্ড কিন্তু এই ছেলের গিগে আছে বা এই ফ্রিল্যান্সারের গিগে আছে। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লিখেও যদি কেউ সার্চ করে, এই দেখেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, হিয়ার ইজ দ্য ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। রেসপন্সিভ ওয়েব, মানে এইখানে ঠিক সেই কিওয়ার্ডগুলো আছে যে কিওয়ার্ডগুলো হচ্ছে আমাদের র্যাঙ্ক করার মতো। সো এইখানে প্রত্যেকটা গিগে আমরা 5টা করে মানে ট্যাগস আমরা অ্যাড করতে পারি, 5 ট্যাগস, এটাকে মেটা ট্যাগস বলা হয়ে থাকে। 5 মেটা ট্যাগস, এটা আমরা এভরি গিগ অ্যাড করতে পারি। সো আমরা কোন 5টা ট্যাগ ইউজ করব সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে বেসড অন আওয়ার সার্ভিস। আমরা যে রিলেটেড সার্ভিস দিচ্ছি সেই রিলেটেড সার্ভিসের মধ্যে আমরা কোন 5টা মেটা ট্যাগ ব্যবহার করব, যে 5টা মেটা ট্যাগ ব্যবহার করলে আমাদের গিগটা র্যাঙ্কে আসতে পারে। সো র্যাঙ্কে আনার জন্য আমার ইউআরএল, টাইটেল, ডেসক্রিপশন, মেটা ট্যাগ খুবই ইম্পর্টেন্ট। মকআপ কিংবা থাম্বনেইলটা আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে ক্লায়েন্টকে আমাদের গিগের দিকে অ্যাট্রাক্ট করার জন্য। সবাই কি বুঝতে পারছি? সাবস্ক্রাইব রাখতে হবে, আদারওয়াইজ তো দেখবেন
সরি বুঝি নাই আমি, আরেকবার একটু বলেন। বলছি ভাই সার্টিফিকেট তো আগে পাইতে হবে, আগে তো মানে ইমেজটা দেখবি না, আবার দিকটাই তো দেখবেন। এক্স্যাক্টলি, ওই সার্চের জন্য হচ্ছে আমাদের ওই জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে যা দেখালাম এতক্ষণ। আমি একটা জিনিস চেক করার জন্য এখানে আসলাম। দেখেন আমার এই গিগটা আছে সেকেন্ড পেজে, এটা আমারই গিগ, আমি সার্চ করে সেকেন্ড পেজে খুঁজে পেলাম। এই গিগটাকে সেকেন্ড পেজে খুঁজে পাওয়ার পিছনে কারণ কি জানেন? এখানে হচ্ছে পিএইচডি টু ওয়ার্ডপ্রেস লেখছি। সো পিএইচডি টু ওয়ার্ডপ্রেস হতে পারে, পিএইচডি টু এইচটিএমএল হতে পারে। আমার এই গিগটা এই পেজে আসছে, এটা এই গিগগুলো আমার বানানো সে 2017 সালে, আমি তারপরে এডিটও করি নাই। কিন্তু আমার এই গিগটা কেন সেকেন্ড পেজে পাওয়া যায় জানেন? আমি এটা অনেক রিসার্চ করে দেখছি। আমার এই গিগটা সেকেন্ড পেজে পাওয়া যায় তার পিছনে কারণ হচ্ছে আমি একটা কিওয়ার্ড দিয়ে রেখে দিছি পিএইচডি টু। বুঝতে পারছেন? এটাই আমার একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা রাখার কারণে কি হয়েছে, এখন ক্লায়েন্টরা এখন পিএইচডি টু ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করুক, সেটাও আমার এখানে আছে। কনভার্ট পিএইচডি, পিএইচডি টু, মানে পিএইচডি লিখলে পরে আমার এই গিগটা কোনো না কোনোভাবে আসবে। এটা আমার কখনো ফার্স্ট পেজে থাকে, কখনো সেকেন্ড পেজে থাকে, কখনো থার্ড পেজে থাকে। এই গিগটা আমার ঘোরাঘুরি করতে থাকে প্রথম 3 পেজের মধ্যেই। ওই যে ফাইবার শাফল করে, আমি বলছিলাম না একটু আগে, ফাইবার গিগগুলোকে শাফল করে। এখন এই মুহূর্তে আমি 2 নাম্বার পেজে দেখতে পারতেছি আমার এই গিগটা। যেমন আমার ল্যান্ডিং পেজ গিগটা হুট করে কাজ আসে, হুট করে ক্লায়েন্ট নক দেওয়া শুরু করে, হুট করে আবার হারায় যায়। যেমন এই মুহূর্তে যদি আমি ল্যান্ডিং পেজ লিখে সার্চ করি, আমি আমার গিগটা খুঁজেই পাবো না। শিওর আমি আমার গিগ খুঁজেই পাবো না, কোথায় আছে গিগ আমি খুঁজেই পাবো না। কারণ আমার বর্তমানে একেবারেই আমার হচ্ছে যে ইমপ্রেশন কম, আমি কোনো মেসেজও পাচ্ছি না। তার মানে আমি এখন ল্যান্ডিং পেজ লিখে সার্চ করার পর আমি আমার গিগ খুঁজেই পাবো না অনলাইনে। এত সার্ভিস আছে, আমি আমার গিগটা খুঁজে বের করতে পারবো না, এবং কত নাম্বার পেজে আছে আমি তাও জানি না। যদিও বা আমার ল্যান্ডিং পেজটা আমি যখন তৈরি করছিলাম তখন প্রোগ্রামিং এন্ড টেকে ওয়ার্ডপ্রেসের ভিতরে ল্যান্ডিং পেজ অপশনটা ছিল না। তখন ছিল হচ্ছে গ্রাফিক ডিজাইনের মাধ্যমে ওয়েব অ্যান্ড মোবাইল ডিজাইনের মধ্যে ল্যান্ডিং পেজটা তখন ছিল। ভাই আপনার দিকে তো কিওয়ার্ডগুলো ল্যান্ডিং পেজ বা এগুলো ঠিকমতো দেওয়া আছে তাই না? আমার ল্যান্ডিং পেজের গিগটা আমি এডিট করি না বহুদিন, সো ওটা আসলে আদৌ ঠিক আছে কিনা আমি তাও বলতে পারবো না। তাহলে এই সাফল্যের জন্যই পিছনে পড়ে গেছে। সাফল্যের জন্য এই মুহূর্তে পিছনে পড়ে গেছে। আমার এই আমি তো ফাইবারে কাজ করি না, আমি তো এটা আপনাদেরকে শুরুতেই বলছি যে আমাকে কেউ ফলো করেন না। আমি আমার এই গিগে ল্যান্ডিং পেজগুলো বানাইছি হচ্ছে যে সেই মানে এই গিগগুলো আমার সবগুলো বানানো 2017 সালের দিকে। মানে আই উইল ক্রিয়েট ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ রেসপন্সিভ ডিজাইন, আই উইল ক্রিয়েট রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ হবে ইউআরএলটা বা টাইটেলটা। উপরে আবার ডিজাইন রেসপন্সিভ ল্যান্ডিং অর স্কুইজ পেজ ইন ওয়ার্ডপ্রেস অর এইচটিএমএল। সো উপরে কতগুলো কিওয়ার্ড ঢুকাইছি। আচ্ছা, নিচে এসে আমি দেখতে পারি এইখানে ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ, পিএইচডি টু ওয়েব ডিজাইন, আমার কিওয়ার্ড ঠিক নাই এখানে। এখানে আমার রিলেটেড ট্যাগস একদমই ঠিক নেই। আমি মানে যেহেতু 2017 সালে বানানোর গিগ, আজকে যখন 2020 সালে আমি দেখতেছি, আমার কাছে প্রথম দেখাতেই আমার কাছে ফিল হইতেছে যে আমার এগুলো একটাও ঠিক নেই। সো আমি যদি ফাইবারে এখন আবার প্রফেশনালি কাজ করতে চাই, আমাকে সবগুলো গিগ এডিট করা লাগবে। হয়তোবা আমি কাল পরশু এডিট করলেও করতে পারি। সো আপনারা খেয়াল রাখেন, আমি আপনাদেরকে জানাবো যে আমি আমার গিগগুলোকে এডিট করছি। সো কেউ যদি আমার গিগগুলোকে দেখতে চান দেখতে পারেন, আমি লেটেস্ট ভাবে আমি আমার সবগুলো গিগকে আমি এডিট করব। আমি পাকিস্তানের ক্লায়েন্টেরও কাজ করছি জানেন, সাকসেসফুলি। তাও দেখি ভাই মাঝে মাঝে। আমি আমার প্রোফাইলে কমপ্লিটলি অ্যাক্টিভ না। আমার ওই যে কিছু ফিক্সড ক্লায়েন্ট আছে, ওরাই আমাকে নক দেয়, ওরাই আমাকে কাজ দেয়। আমি যদি কখনো জব অ্যাপ্লাই করবো বা ফ্রিল্যান্সাররা যে কাজটা করে যে জব অ্যাপ্লাই করার মাধ্যমে কাজ করে, আমার আসলে সেটা হয় না। এই যে আমার কম্পিউটারে একদম উপরে টপে বাম পাশে দেখেন একটা ট্যাব, এই ট্যাবটা হচ্ছে আমার মাইক্রোসফট টিমসের। আমার দুবাইতে বর্তমানে একটা এজেন্সির সাথে কানেক্টেড আছি। ওই এজেন্সি থেকে দেখা যায় যে প্রত্যেক সপ্তাহে 3টা 4টা 5টা ওয়েবসাইটের কাজ আসে। আমার একটা ছোটখাটো টিম আছে, তাদেরকে নিয়ে কাজগুলো করায় নেই। বুঝতে পারছেন? সো আলটিমেটলি মানে এইটা পুরোটাই মার্কেট প্লেসের বাহিরে, ফাইবার আপওয়ার্কের বাহিরে, কমপ্লিটলি ব্যাংক টু ব্যাংক পেমেন্ট চলে আসে। সো আলটিমেটলি আমার ওই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ঢুকে জব অ্যাপ্লাই করে জব করার মতন সময়টা আমি খুব কমই পাই। যেমন যেমন এই যে আপওয়ার্কে গত সপ্তাহে কি মনে হলো একটু কাজ করলাম, কাজ করে আবার থুয়ে দিলাম, আর কাজ করিনি। আবার আপওয়ার্কে আমি কি করি, অ্যাকাউন্টটা এসে ইনভিজিবল করে রেখে দিই ইচ্ছা করে। কারণ হচ্ছে আমার কিছু ক্লায়েন্ট আছে, ওরা যদি আমাকে অনলাইনে দেখে সাথে সাথে আমাকে নক দেওয়া শুরু করে। আমি যদি আমার এই যে স্কাইপিতে আমি ইনভিজিবল করে রেখে দিছি একটাই কারণে, স্কাইপিও আমি ইনভিজিবল করে রেখে দিছি একটাই কারণে,
এই ক্লায়েন্ট আমাকে নক দিবে, এই ক্লায়েন্ট আমাকে নক দিবে, এরা দুইজন আমার জন্য একবারে কমন, এরা আমাকে নক দিবেই, কোনো মিস নেই। বিশেষ করে এই ক্লায়েন্ট আমাকে সারা রাত জায়গায় রেখে দেয়। তা আমার আসলে মানে আমি যেহেতু এখনো স্টেবল না বা এখনো পুরোপুরিভাবে আমি কাজের মধ্যে ব্যাক করি নাই, এই জন্য আমি সব জায়গা থেকে নিজেকে ইনভিজিবল করে রাখি। ইভেন আপনারা দেখেন আমি ফেসবুকেও কোনো পোস্ট করি না। ফেসবুকে আমার ওয়ালে লাস্ট কমেন্ট করছি সেই হয়তো বা আগস্টে, সেপ্টেম্বর পুরো মাস গেছে আমি আমার ওয়ালে একটা কমেন্ট, একটা কিচ্ছু আমি শেয়ার করিনি। এবং ফেসবুকে আমি কমপ্লিটলি কোনো অ্যাক্টিভিটিসের মধ্যে নাই। তার কারণ হচ্ছে একটাই, আমার কিছু ক্লায়েন্ট আমার সাথে ফেসবুকে কানেক্টেড, তারা ইউএস এর ক্লায়েন্ট, তারা আমার সাথে ফেসবুকে কানেক্টেড। তারা যদি জানে যে আমি ব্যাক করছি, তারা আমাকে এখনই আবার কাজে এনগেজ করে ফেলবে। বাট আমি অ্যাটলিস্ট পুরো অক্টোবর মাসটা আমি কোনো কাজের সাথে জড়াইতে চাচ্ছি না। যেগুলো এমার্জেন্সি আমার না করলেই না, সেগুলোই আমি করতেছি। আমি নভেম্বর থেকে আল্লাহ যদি আমাকে বাঁচায় রেখে আমি আবার ট্র্যাকে ব্যাক করবো, তার আগে আমি আসলে পারবো না। এই ঢাকায় থাকতেছি, এই বাইরে চলে যাচ্ছি, এইভাবে আসলে কখনো কাজ হয় না। কথা বুঝতে পারছেন সবাই? বুঝতে পারলাম। ভাই একটা কথা ছিল, হ্যাঁ শিওর ভাই। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? সরি ভাই, আমি কাজের মাঝখানে interrupt না করলাম। না না, শিওর বলেন। আচ্ছা, তো মানে আপনি তো আজকে মানে ডেসক্রিপশন দিচ্ছেন। হুম এখন বিষয় হলো যে সাইবারের যে ঝামেলাটা হয় সেটা হচ্ছে ওই মানে ওইদিনটা এর আগে যখন মানে ইয়ে করছিলাম, তো কয়েকজনের গিগ দেখে হয়তো বা একটা ধারণা নিয়ে একটা গিগ বানানো হয়, হুম ঠিক আছে? এখন মানে এত পরিমাণ গিগ হয়েছে, কথাগুলো যখন লিখি তখন হইতেছে যে আরো একজন এরকম কথা লিখে ফেলছে। হ্যাঁ এবং কপিরাইট ইস্যুর একটা বড় ধরনের ঝামেলা কি তৈরি হইতে পারে কিনা? অবশ্যই পারে। আর হচ্ছে আচ্ছা, এখন আসলে এইটা করা যে কি ধরনের হবে আমি এটা আজ পর্যন্ত আসলে বুঝতে করতে পারি নাই। আচ্ছা আমি দ্বিতীয়ত হচ্ছে হ্যাঁ যে মানে আমি কিছু কোয়েশ্চেন করে না, মেলাগুলো কোশ্চেন একবারে করলে পরে আমি অ্যান্সার দিতে যে আসলে কোনটা আগে দেবো কোনটা পরে দেবো নিজেই ভুলে যাই। পাঁচটা আগে দেন একটা। আচ্ছা আপনার প্রথম কোশ্চেনের অ্যান্সারটা আমি দেই আগে। প্রথম কোশ্চেনের অ্যান্সার হচ্ছে আমি কোনো ইউজারের বা কোনো ফাইবারের ফ্রিল্যান্সারের গিগ আমি কপি পেস্ট আপনাদেরকে করতে বলিনি। আমি বলছি আপনি আইডিয়া নেবেন, বাট আমি 10 জনের কাছ থেকে 10টা কনসেপ্ট পেতে পারি। জাস্ট 10 জনের কাছ থেকে 10টা কনসেপ্ট পেতে পারি। গিগ ডেসক্রিপশন হবে কমপ্লিটলি আমার। যেমন ধরেন আই উইল ডু রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, আমি যদি আমার এই গিগটাতে ঢুকি, আপনারা এই গিগের ভিতরে ঢুকলে পারে কি পাবেন, প্রথমে আমি একটা গ্রেটিংস দিছি। অনেক ফ্রিল্যান্সার আছে তারা গ্রেটিং দেয় না, আমি দিছি। তারপরে আমি বলছি যে কারা এই গিগটার জন্য, তাদেরকে আমি হাইলাইট করছি। কেউ যদি মডার্ন ইউআই, মোবাইল ফ্রেন্ডলি, রেসপন্সিভ ওয়েবসাইট চায়, বেস্ট কোয়ালিটি চায়, তাদের জন্য এই গিগটা। এই লাইনটাও কিন্তু ম্যাক্সিমাম ফ্রিল্যান্সারই দেয় না। আবার সার্ভিস যেগুলো আমি দিছি সেগুলো আমি আমার মতন করে ইনপুট করছি। কেন আমি সেগুলোকে আমি আমার মতন করে ইনপুট করছি, করে আমি খুব শর্টে লিখে দিয়ে দিছি এবং ক্লিন করে লিখছি। বেশি বেশি প্যারাগ্রাফ লিখে রচনা লিখতে যাইনি, কারণ বেশি কিছু লিখতে পারে না, ক্লায়েন্টরা পড়তে চায় না। সো খুব মিনিমাল আকারে আমি কি করতেছি না করতেছি এই জিনিসগুলো আমাকে খুব মিনিমাল আকারে আপলোড করতে হবে। যদি আমার কারোর সাথে আপনি কিন্তু যদি আমার এই গিগটা কপি পেস্ট যদি কেউ করে আর সেই গিগটা যদি আমার চোখের সামনে পড়ে, আমি কিন্তু দেখেই বুঝতে পারবো যে আসলে সেটা আমার গিগটা কপি পেস্ট করছে। এটা কিন্তু দেখে বোঝা যায়, কন্টেন্টগুলো দেখে বোঝা যায়, সিরিয়ালগুলো দেখলে বোঝা যায়, প্যারাগ্রাফগুলো দেখলে বোঝা যায়। সো সেক্ষেত্রে প্রত্যেকটা গিগের উপরে ফ্ল্যাগ একটা ওপেন করার অপশন থাকে। যেমন আমার গিগে কোনো ফ্ল্যাগ করার অপশন পাবেন না, বাট এই যে আমি আরেকজনের গিগে আসছি, আমি তার গিগে এখানে ফ্ল্যাগ করতে পারবো। এবং আমরা যারা ফ্রিল্যান্সার ফাইবার রেগুলার করে, আমি আমার শিখবে সবারই বাদ বাকি মেন্টরদের কথা যদি বলি, কতজনের গিগ যে এই জীবনে আমরা রিপোর্ট মারছি তার হিসাব নাই। দেখা গেছে আমরা বাংলাদেশে একজন ফ্রিল্যান্সারের একটা গিগ বানাইছি, আমাদের গিগটা কপি পেস্ট করছে পাকিস্তানি এক ফ্রিল্যান্সার, সুন্দর করে ফ্ল্যাগ ওপেন করে সে ফ্ল্যাগটাতে কি নন অরিজিনাল কন্টেন্টের লিঙ্ক তখন দিতে হয়, কপিরাইট ভায়োলেশন এগুলো তখন দিতে হয়। যে কপিরাইট ভায়োলেশন দিয়ে আমি নেক্সটে দেবো, সে আমাকে বলবে যে অরিজিনাল কন্টেন্টের লিঙ্ক দাও। আমি যদি ফাইবারে সে একটা কমপ্লেন করি, সেই গিগটা 24 ঘন্টার মধ্যে ডাউন হয়ে যায়। 24 ঘন্টার মধ্যে সেই গিগ কিন্তু ডাউন হয়ে যায়। সো আমি আমার স্টুডেন্টের গিগও এইভাবে ডাউন করেছি, কারণ সে কমপ্লিটলি আমার থাম্বনেইল ইমেজ পর্যন্ত সে আমার কপি পেস্ট করছে। বিলিভ ইট অর নট, সে ইন্সপেক্ট করে সে থাম্বনেইল ইমেজ পর্যন্ত কপি পেস্ট করছে। অনেক দূরের স্টুডেন্ট, কাছের কোনো স্টুডেন্ট না। কাছের কোনো স্টুডেন্ট হইলে পরে আমি হয়তো বা মানে ফেসবুকে মেসেজ করে বলে দিতাম যে তুমি তোমার গিগটা এডিট করে ঠিক করে নাও। বাট সে আমার অনেক দূরের স্টুডেন্ট, সে আমার গিগটা পুরো কমপ্লিটলি A to Z সে কপি পেস্ট করছে। কপি পেস্ট করে আবার পাবলিকলি আমাকে লিঙ্কটা দিয়ে কইতেছে ভাই দেখেন আপনার মতন করে গিগ বানাইছি। বুঝতে পারছেন? এখন সম্ভব ভাই
এটা 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 হয় ভাই, আমি ফেস করেছি তো। আচ্ছা, এখন দ্বিতীয় কোশ্চেন এটা, সেটা হচ্ছে ঠিক আছে, বুঝলাম যে উৎপাদন এখন মানে ফাইবারের ইয়া, আমরা যদি কোনো গিগ বানাই ফেলি, ধরেন আপনি আমাদেরকে বললেন যে ঠিক আছে রিসার্চ করে একটা বানান, এখন এই যে বানানোর পর যে পাবলিশটা, হ্যাঁ, যদি আমরা আমরা এর পাবলিশটাকে আপনাকে দেখানোর সুযোগ পাবো কিনা, যে গিগ পাবলিশ রুবেল না ভাই করলে আমরা তো এটা গিগ বানাইছি। গিগ পাবলিশ না করলে কখনো আপনি গিগটা রিভিউ করাতে পারবেন না, কারণ গিগ যতক্ষণ পাবলিশ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার প্রোফাইলে দেখাবে না। এই যে আমি যেমন এখন আমার Right. প্রোফাইলে আসতেছি, এই প্রোফাইলে আপনি দেখতে পারবেন না। সো আমাদের কাজ হবে কি জানেন, আমাদের কাজ হবে প্রথম 10 দিনের মধ্যে 7টা গিগ বানায় ফেলা, এবং আমি কি করব জানেন, আমি জাস্ট আপনাদের 7টা গিগ আমি রিভিউ করব, আমি আপনাদের মানে আমরা প্রত্যেকটা গিগ উঠাবো না, রিভিউ করব। আমরা উঠাবো না, আমরা লিখবো বিষয়টা, আপনারা আগে সব রেডি করবেন, জনে জনে সব রেডি করবেন একটা ডক ফাইলে, একটা গুগল ডকে আপনারা সব লিখে লিখে ফেলবেন। আমার গিগের টাইটেলেই আমি এই কিওয়ার্ড ব্যবহার করব, হ্যাঁ, আমার গিগের টাইটেলেই আমি এই কিওয়ার্ড ব্যবহার করব, আমার ডেসক্রিপশন হচ্ছে এই। আপনি ওইখানেই আপনি ডক ফাইলে আপনি আপনার 3টে ইমেজ আপনি অ্যাটাচ করে দিবেন, যে এইটা হচ্ছে এই 3টে ইমেজ আমি এই গিগের জন্য ব্যবহার করব। আমি কি করব, আমি ডক ফাইলটা আগে রিভিউ করব, রিভিউ করে যদি আমি বলি যে ইয়েস গো ফর ইট, আপনি চলে যাবেন। আর যদি ওইখানে আমাকে পারেন এডিট অ্যাক্সেসটা যদি দিয়ে রাখেন, তাহলে আমার যদি মনে হয় যে এই জায়গাটা চেঞ্জ করা দরকার, আমি ওই জায়গায় রেড মার্ক করে দেবো যে এই জায়গাগুলোতে আরেকটু ওয়ার্কআউট করা দরকার। ওকে, তাহলে ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভাই। এটা কিন্তু সবার জন্যই, আমি কিন্তু এটা সবার জন্যই বলতেছি। আর আপনাদেরকে একটা কথা বলি, ফ্রিল্যান্সিং আমি একদম স্ট্রিক্টলি বলতেছি, আমি যে মানুষই হই না কেন, বা আমি যত বড় মানে যেটুকুই জানি না কেন, পৃথিবীর যত বড় ফ্রিল্যান্সারই আসুক না কেন, আপনাকে কিন্তু কেউ ফ্রিল্যান্সার বানাইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আপনি আসলে রিসার্চ করার ক্ষমতাটা না রাখেন। আপনি পৃথিবীর যত ফ্রিল্যান্সার আছে আপনি সবার কাছে যান, সবাই ইউনিক আইডিয়া দিবে আপনাকে, কারো ইথিক্সের সাথে মিলবে না। আমি এক ওয়েতে সাকসেস পাচ্ছি, আরেকটা ফ্রিল্যান্সার আরেক ওয়েতে সাকসেস পাচ্ছে, আরেকটা ফ্রিল্যান্সার আরেক ওয়েতে সাকসেস পাচ্ছে। আপনাদের সবার জন্য বলে দেই, আপনারা আপনাদের ফাইবার অ্যাকাউন্টে একবারে নিচে চলে আসবেন, যেখানে আমাদের ফুটার, এখানে সেলিং অন ফাইবারে আপনারা ক্লিক করবেন। একটা গিগ কিভাবে পাবলিশ করতে হয় কমপ্লিট টিউটোরিয়াল আমার ফাইবার আমাকে দিয়ে রেখে দিচ্ছে। একটা গিগ কিভাবে পাবলিশ করতে হয় তার কমপ্লিট টিউটোরিয়াল ফাইবার আমাকে দিয়ে রেখে দিছে। সো এইখানে আমাকে গিগ কিভাবে বানাতে হয় ভিডিও টিউটোরিয়াল দিয়ে রেখে দিছে। এর উপরে কি আর কোনো রিসোর্স আছে বলেন? এইটা কিন্তু যথেষ্ট। ক্রিয়েটিং এ গিগ কিভাবে ক্রিয়েট করবেন, আপনার যে ভিডিওটা থাকবে, আপনি যদি একটা ভিডিও বানান সেই ভিডিওটা কেমন হবে। আমরা তো সব থাম্বনেল ইমেজ দেখতেছি, এখানে থাম্বনেল ইমেজের জায়গায় কিন্তু ভিডিও দেওয়া যায়। আর একটা কথা কি জানেন, আমরা যদি এখানে ভিডিও দিতে পারি সেই ভিডিওটা আমাদের রিচ করে সবচেয়ে বেশি, এটা ফাইবার রিকমেন্ডেড। আপনি যদি থাম্বনেল ইমেজ ব্যবহার করেন, আপনার গিগটা যদি 10 বার ভিউ হয়, আপনি যদি ভিডিও ইউজ করেন আপনার ওই গিগটা ভিউ হবে 30 বার। এটা রিকমেন্ডেড বাই ফাইবার। সো যদি আপনি ভিউ এখানে যদি আপনার থাম্বনেল ইমেজে প্রথমটা ভিডিও দিতে পারেন, তারপরে 3টা ইমেজ দিয়ে রাখেন, দ্যাট উইল ওয়ার্ক মাচ বেটার, এবং 8-10 জনের থেকে বেটার কাজ পাবেন আপনি। কারণ ভিডিওতে নিজেকে প্রেজেন্ট করা যায়, 1 মিনিটের ভিডিওর মধ্যে অনেক কিছু এক্সপ্লেইন করা যায়। সো এটা দরকার। অফার প্যাকেজটা কেমনে চুজ করবেন, এই যে আমরা বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম প্যাকেজটা কেমনে চুজ করব, সেইটার ভিডিও দিয়ে রেখে দিচ্ছে। 2 মিনিট 35 সেকেন্ডের ভিডিও, 49 সেকেন্ডের ভিডিও, 3 মিনিট 21 সেকেন্ডের ভিডিও, ঠিক আছে। তারপর আমরা গিগের মনিটাইজ যদি অন করতে চাই, কিভাবে আমরা গিগটাকে মনিটাইজ অন করতে পারি, গিগ এক্সট্রা যেটাকে বলা হয়ে থাকে। আমরা কাস্টম অফার বায়ার রিকোয়েস্ট কেমনে সেন্ড করব তারও টিউটোরিয়াল দিয়ে রেখে দিচ্ছে। কিভাবে আমরা ফাইবারে সাকসেস পেতে পারি তার জন্য টিউটোরিয়াল দিয়ে রেখে দিছে। কারা দিছে এটা? ফাইবার দিছে। কাদের জন্য দিছে? আমাদের জন্য দিছে। আর ফাইবারের অ্যালগরিদম, এর উপরে আর কোনো কিছু আছে? এই পেজটার উপরে আর কিছু আছে? যে এই পেজটা, এই একটা পেজ যে ফলো করবে সে সাকসেস, সে সাকসেস। বলেন। আচ্ছা, মানে মোটামুটি প্যারাভেলের উপরে তো স্কিল দক্ষ হওয়ার আর সামনে আরো বেশ নিজে নিজে করতে করতে মোটামুটি স্কিল করা যাবে, রাইট? হ্যাঁ। এখন বিষয় হলো ভাই, মানে অন্যভাবে নিয়ে না, যেহেতু ফাইবারে লারাভেলের কাজ খুব নাই বলতে গেলে, আসলে আমাদের এই কাজটা করেই খাইতে হবে। আপনি কিন্তু জানেন আমরা কিন্তু এই কাজটা করে খাই, আমাদের মানে সংসার চলবে, মাস শেষে মানে খরচ চলবে, সবকিছু কিন্তু এই টাকা। তো
মানে লিস্ট একটা কিছু একটা প্ল্যাটফর্ম দেখায় যেটা হচ্ছে অ্যাকচুয়ালি যে আমরা এটাকে ওইখানে কাজ হয়তো বা কিছু একটা আনতে হয় সেটা লোকাল হোক। না, আমি তাহলে একটু আগে একটা জিনিস মেনশন করছি আপনাদেরকে, যখন এই ফাইবারে লারাভেল নিয়ে কথা বলতেছিলাম তখন আপনাদেরকে একটা জিনিস মেনশন করছি যে আপওয়ার্কে কিন্তু লারাভেলের প্রচুর কাজ পাওয়া যায়। সো আমি আপওয়ার্কে আপওয়ার্ক সমস্যা হয়েছে আপওয়ার্কে আমি পর্যন্ত যে কয়টা অ্যাপ্লাই করছি হুম, মানে ট্রুলি আমি আপনাকে ট্রুলি তারা পোর্টফোলিও চায় বেশি, তারা লারাভেলের হ্যাঁ সাথে হ্যাঁ এপিআই এবং ডেভেলপমেন্ট চায়। ভালো পোর্টফোলিও পাইছে। হ্যাঁ, তারা পোর্টফোলিও আমাকে চায়, যখন তারা এপিআই কোয়েশ্চেন করছে ডেভেলপমেন্ট চায়, তারা আরো কি কি চায় দেখেন আমি বলে দিই আপনাকে। আপনি তারা জিজ্ঞাসা করেন লারাভেলের সাথে ভিউ আমাকে, জেএসটা চায়, তারা হ্যাঁ লারাভেলের সাথে আমাকে রিয়াক্ট জেএসটা চায়। আমাকে রীতিমতো ধসায় ফেলছে। মানে আমি যখন ইন্টারভিউ দিছি হ্যাঁ, আমাকে রীতিমতো ধসায় ফেলছে। মানে আমি শেষ পর্যন্ত বলছি যে আসলে আমার লারাভেল শিখে এখন বাকি আছে। আচ্ছা বুঝছেন? মানে আচ্ছা ৩টা ইন্টারভিউ দিছি, ৩টা ইন্টারভিউতে আমি একইভাবে ধসায় খাইছি এবং আমি শেষ পর্যন্ত বলতে পারছি যে না আমি যেগুলো কাজ করছি এগুলো আসলে তোমার দেখানোর মতো না। আমার আরো করতে হবে, আমাকে আরো শিখতে হবে। ব্রাদার, এটার তো তো কোনো মানে বিকল্প নাই, এটার কোনো যে বিকল্প নাই। ক্লায়েন্টটা আমাকে বলছে যে তুমি এখন ৩-৪ বছর প্র্যাকটিস করো লারাভেলে। এরপরে দিয়ে ইন্টিগ্রেট শিখো, অনেক কিছু আছে এগুলো শিখো, শিক্ষার পরে দেন অ্যাপ্লাই করো। আমি তোমার জন্য একবার হলো মানে একবার হলো তোমাকে আবার নক করবো। যেহেতু তুমি ওয়ার্ডপ্রেস ফ্রেমওয়ার্কে এই পর্যন্ত নিয়ে কাজ করছো মিন্স এটা পারবা। যেহেতু পিএইচপি ফ্রেমওয়ার্কই হুম। সেই পারবা তুমি। বাট তুমি একটু কষ্ট আর একটু ভালো আলটিমেটলি আসলে ভাই গোলটা শোনেন, হচ্ছে আপনার এই যে ফুল আজকে টাকা দিয়ে আপনি খাওয়া। লারাভেল বাদ দেন, আপনি লারাভেলকে মাথা থেকে ফালায়া দেন। এই যে আমি একটু আগে যে যে ইয়াগুলো দেখাইছি, গিগ মকআপ গুলো দেখাইছি আপনাদেরকে, দেখাইছি না কিছু মকআপ আপনাদেরকে? এই মকআপ গুলো ছিল কি? এই মকআপ গুলো ছিল সম্পূর্ণটুকু হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস এবং এইচটিএমএল বেসড মকআপ ছিল বুঝতে কমপ্লিটলি। পারছি। অ্যান্ড অনেস্টলি স্পিকিং, এই মকআপগুলোর কারণে কিন্তু এই রিলেটেড কাজ কিন্তু আমি কন্টিনিউয়াস পাচ্ছি, কারণ কি আমি শো করতে পারতেছি ক্লায়েন্টদেরকে কিছু একটা লাইভ ইউআরএল গুলো দিতে পারতেছি চেক করার জন্য। আমার যদি লারাভেল নিয়ে এখন কথা ওঠে, লারাভেল নিয়ে আমি রিসেন্ট কাজ করলাম বিমস্টেকের একটা প্রজেক্ট, আমাদের সার্কের অন্তর্ভুক্ত 7টা দেশের, এটা একটা গভর্নমেন্ট প্রজেক্ট। এই প্রজেক্টটাতে রিসেন্ট কাজ করলাম, এটা হচ্ছে লারাভেলের একটা প্রজেক্ট। হ্যাঁ, তাও এটা এখনো লাইভ ইউআরএল এ যায় নাই, এখনো সাব ইউআরএল আছে, ওরা টেস্টিং এর জন্য কিছু সময় নিচ্ছে, ওরা এখনো কন্টেন্ট গুলো ঠিক মতো আপলোড করে নাই, যে এই জায়গাটা খালি, ওদেরকে অ্যাডমিন প্যানেল দিয়ে রাখা আছে, ওরা এখনো কন্টেন্ট আপলোড শেষ করে নাই। তো এইখানে একটা কাজ করা হয়েছে, এইখানে হচ্ছে আপনার 4th লেভেল মেনু পর্যন্ত কাজ করছি, এবং এখানে এইটার মেনু হচ্ছে কমপ্লিটলি ওয়ার্ডপ্রেসের মতন ডাইনামিক। আমরা ওয়ার্ডপ্রেসে যেরকম মেনু ডাইনামিক করছি না, ওয়ার্ডপ্রেসে যেরকম আমরা এক পেজ থেকে সবগুলো পেজকে এডিট করতে পারি, এইটার পুরো পেজ এডিট করা থেকে, মানে এটা যেটা একটা স্ট্যাটিক ওয়েবসাইট, কোনো রকম অ্যালগোরিদম নাই, কিন্তু এখানে মেনুতে তারপরে পেজগুলোতে কন্টেন্ট আপলোড করতে গেলে এখানে ভালো লেভেলের কাজ করা হয়েছে। এটা একটা বলতে পারেন যে লারাভেলের আমার একটা পোর্টফোলিও, এইটা আমার একটা লারাভেলের পোর্টফোলিও। তো আমি যদি কাজ করতে চাই আমাকে তো পোর্টফোলিও ব্রাদার দেখাতেই হবে। আমার যদি পোর্টফোলিও না থাকে আমি তো কোনোদিন প্রো হইতে পারবো না, আমি তো কোনোদিন কাজও করতে পারবো না। সেটা আমার মার্কেট প্লেস, মানে মার্কেট প্লেসে যাওয়া লাগবে না, লোকাল মার্কেটে যদি আমি একটা লারাভেলের কোনো একটা জবে অ্যাপ্লাই করি লারাভেলের পজিশনে, তারাও আমার কাছে জানতে চাবে আপনার পাস্ট এক্সপিরিয়েন্স কি। রাইট তো এটা আমি যদি আমার এক্সপিরিয়েন্স না দেখাইতে পারি, আমি কোনো মার্কেটেই কিন্তু কাজ পাবো না, কাজ থাকলেও কাজ পাবো না, সেটা হোক লোকাল মার্কেট, সেটা হোক ইন্টারন্যাশনাল মার্কেট। আর আমি আপনাদের কোর্স চলাকালীন সময় একটা কথা আপনাদেরকে বলছিলাম যে আপনারা চেষ্টা করেন এই কোড ক্যানিয়নের যে 2-4টা অ্যাপ্লিকেশন আপনারা ফলো করে ওই জিনিসটাকে আপনারা লারাভেলে কনভার্ট করেন। হয়তো বা কোডিগনেটরে বানানো আছে একটা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম, ওইটাকে আপনি লারাভেলে কনভার্ট করেন। হয়তো বা একটা পজ অ্যাপ্লিকেশন আছে, ওইটাকে আপনি লারাভেলে কনভার্ট করেন, করে ওগুলোকে আপনি আপনার সাব ইউআরএল আপনার যে হোস্টিং শেয়ার হোস্টিং আপনি সেগুলোকে আপলোড করেন, আপলোড করে সেগুলোকে আপনি আপনার পোর্টফোলিও হিসেবে দেখান। পোর্টফোলিও কম্পালসারি, আপনি যে সেক্টরে কাজ করেন না কেন। গ্রাফিক ডিজাইনে যান, আপনি লগো বানাবেন, আপনার প্রিভিয়াস লগোগুলো না দেখে একটা নতুন ক্লায়েন্ট এসে আপনার লগো বানানোর কাজ দিবে না। আপনি আপনি ব্যানার বানাবেন, একটা ব্রোশিয়ার বানাবেন, আপনার এক্সপিরিয়েন্স লাগবেই ব্রাদার, এর কোনো বিকল্প নাই। অ্যাকচুয়ালি হয়েছে কি আপনার ৩ বছরের এক্সপেরিয়েন্স একটা ওয়ার্ডপ্রেস ডেভেলপারের বাইরের দেশে সেলফ ক্যারি হচ্ছে মানে আপনার মিনিমাম লেভেল যেহেতু এখন প্রায় 2 বছর কাজ করতেছি রিমোটলি। সো এখন এই পর্যন্ত যে কটা এক্সপিরিয়েন্স ওয়ার্ডপ্রেস ডেভেলপারের মিনিমাম স্যালারি হচ্ছে ধরেন ৩০০ হলেও $১৪০০, মানে এভারেজ ১৪০০ পার মান্থ, কিন্তু পার মান্থ। হ্যাঁ, এটা বাইরের দেশ বলতে আপনি কোন জানেন। দেশ আপনি বললেন? আপনি ভুল ইনফরমেশন দিচ্ছেন আমাকে, হ্যাঁ হ্যাঁ ভুল ইনফরমেশন দিচ্ছেন আপনি। না ভাইয়া আমি আপনাকে দেখাইতে পারবো। কোন কান্ট্রি, আপনার কোন কান্ট্রির কথা বলছেন? ইয়ারলি 40 থেকে 50,000 ইউএসডি পেমেন্ট করে ওয়ার্ডপ্রেস ডেভেলপারের জন্য। এইটা ঠিক আছে, এইটা ঠিক আছে, ইয়ারলি 40 থেকে 50, এটা ঠিক আছে।
হ্যাঁ হ্যাঁ না না আমি বলতেছি ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স অন কাস্টমাইজেশন, মানে আমাদের দেশে আমি যে ছেলেকে হায়ার করছি, হুম ইভেন আপনি আরো দেখেই নেন, হুম আমার সাথে একই ব্যাচে ছিলাম আমরা। হ্যাঁ হ্যাঁ আবিরকে চিনেন? হ্যাঁ হ্যাঁ আবিরকে হায়ার করছিলাম আমার কোম্পানির জন্য, ঠিক আচ্ছা আছে? আচ্ছা তো আমার গুলো দেখছে তখন নিজেই হয়ে গেছে যে না ভাই এত কাজ জানি না। সো অনলি কাস্টমাইজেশন যারা আছে হুম তারা মান্থলি 1400 পায়। আচ্ছা। বাট আপনি যদি একদম র লেভেলে ডেভেলপার ধরেন, এদের ইয়ে 40 থেকে 50,000। আমার আইডিয়া তাদের বাট 60 থেকে 70। বাট লারাভেল ডেভেলপার ডাবল। 100%। তবে এক্সপিরিয়েন্স লাগবে। ডাবল, মানে এটা যখন দেখা হচ্ছে তখন চিন্তা করছি না এটা আসলে স্কিলটা আনা দরকার। এবার চিন্তা করতেছি আর কি, হয়তো বা যা শিখাইছেন এটার উপর ইমপ্লিমেন্টেশন করতে 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 হয়তো বা এখন একটা ব্যাপারটা সময় কোন হবে। জিনিসটা জানেন, এখন ব্যাপারটা হচ্ছে আমি যদি আপনাদেরকে মানে আপনাদেরকে এই জায়গাটাতে স্টেপ আপ করতে হবে। আমরা ধরেন 15-16টা ক্লাস মিলে আমরা একটা ই কমার্স ওয়েবসাইটের স্ট্রাকচার ডাউন করছি। এখন জি, আমরা যদি একটা পজ অ্যাপ্লিকেশন তুলতে যাই, একটা পজ অ্যাপ্লিকেশন তুলতে গেলে আমাদের ক্লাস করতে হতো মিনিমাম 25 থেকে 30টা। রাইট। এখন আমাকে তো আমার কোম্পানি এতগুলো ক্লাস নেওয়ার, যেমন এই যে আমি এই ব্যাচের কথাই বলি, যে এসএসএম 221 এই ব্যাচের কথাই আমি বলি। এই ব্যাচে আমি মনে হয় আমার জীবনের মানে যত কিছু আছে সবকিছু আমি এই ব্যাচে ঢালছি। এই ব্যাচে আমি পিএইচপির ক্লাস নিছি বেশি, প্রজেক্ট করাইছি, লারাভেলের ক্লাস নিছি রাইট। বেশি, প্রজেক্ট করাইছি, কাস্টম করাইছি সবচেয়ে বেশি। প্লাগইনের উপরে আমি ডিপেন্ডেবলই ছিলাম না, লারাভেলের কোনো প্যাকেজের উপরে আমি ডিপেন্ডেবলই ছিলাম না, যেখানে আমরা কাজ করতে গেলে প্যাকেজের পরে প্যাকেজ ব্যবহার করি। এই যে সোয়াপের এই ওয়েবসাইটে দেখতেছেন, এই ওয়েবসাইটে মিনিমাম 20টার উপরে প্যাকেজ ব্যবহার করা আছে। আমি এই ক্লাসে যে মানে ই কমার্সের ওয়েবসাইট যে স্ট্রাকচারটা দাঁড় করাইছি কমপ্লিটলি র কোডিং এ গেছি, কাস্টম কোডে গেছি। না আমার অফিস থেকে আমাকে যে টাইমলাইন দিছে যে এই টাইমলাইনের মধ্যে শেষ করতে হবে, সেই টাইমলাইনের মধ্যে তো মনে করুন যে শেষ করতে পারি নাই। এই যে আজকে যে ক্লাস নিচ্ছি, এটাও নিচ্ছি কি জানেন আমার উইকেন্ডে, কারণ হচ্ছে যে এই ব্যাচটা আমার শেষ করতে হবে। এটা কিন্তু এই ব্যাচে সবাই জানে, যারা যারা ক্লাস করতেছে এটা এই ব্যাচে ঠিক সবাই আছে, জানে। এটা আমিও জানি, আমি জানি, আমি এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কভার থেকে আমি জানি কি আমি এখন পর্যন্ত মানে আপনাদেরকে আমি আপনাদেরকে ব্রাদার একটা জিনিস চেষ্টা করতে হবে, এটা সবসময় এটা শুধুমাত্র আমি কনক ভাই সবসময় আপনার না, কনক ভাই এটা শুধু আপনার না, এটা এখানে এই ব্যাচে যতজন আছে যারা লারাভেলটাকে আসলেই ক্যারিয়ার হিসেবে নিতে চায়, তাদের সবারই দরকার পোর্টফোলিও নিয়ে কাজ করা। এবং পোর্টফোলিও নিয়ে কাজ করতে করতে যদি কখনো আটকায় যায় কোনো জায়গায়, যদি সাজেশন দরকার হয়, যেমন আপনি পিএইচপি তে কাজ করতে যে আপনার একবার আমাকে দরকার হয়েছিল, আমাকে নক করছিলেন, আমাকে কিন্তু কেউই এইভাবে নক করে না যে আমি নিজে থেকে এই জিনিসটা বানাচ্ছি, এই জায়গায় আটকায় গেছি। আজ পর্যন্ত আমাকে এই ব্যাচের কিন্তু কেউই আমাকে নক করে না। তা আমি বুঝবো কিভাবে যে আপনাদের পোর্টফোলিও হচ্ছে কি হচ্ছে না? আর ফ্রিল্যান্সিং করতে গেলে ব্রাদার পোর্টফোলিওর আসলে কোনো বিকল্প নেই। অবশ্যই। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, বাকিরা বুঝতে পারছেন তো বিষয়টা? কি ভাই? তো মানে পোর্টফোলিও কি বানাচ্ছেন না এখনো শুরুই করেন নাই? না ভাই, কোম্পানি আজকে পোর্টফোলিও মানে প্রজেক্ট গুলো তো করা হয়েছে, কিন্তু এখন যেটা প্ল্যান হয়েছে গোছানো নাই এখন পর্যন্ত, যে মকআপ গুলো ক্রিয়েট করা যা যা হয়েছে আর কি, হুম। এগুলো যে মকআপ করবো ওইভাবে রেডি করাটা এখন স্টার্ট করতে হবে। আপনি না রেহি ভাই আর হচ্ছে যে ইয়ার সাথে, যে ইমরান ভাইয়ের সাথে মনে হয় ওই যে একটা কোম্পানিতে জয়েন করছিলেন। আমি জয়েন, আমাকে বলছিল ভাই, আমি পরে আর জন্য করতে পারি না। আচ্ছা একটা আচ্ছা আরেকটা জায়গায় আমি জয়েন করছি, তার সাথে আর কি এই ভাইয়ের সাথে ফয়সাল ভাই করে দেবেন। ফয়সাল ভাই পরে জয়েন করছে, আচ্ছা আচ্ছা ইমরান ভাই, ফয়সাল ভাই আর এই ভাই তিনজন একসাথে করতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। না জিজ্ঞাসা করার কারণ হচ্ছে ওনারাও তো ওইখানে লারাভেল নিয়ে কিন্তু কাজ করতেছে। সো ওইখানে ওনারা যে কাজগুলো করতেছে সেগুলো কিন্তু ওনাদের একটা ভালো পোর্টফোলিও হিসেবে কিন্তু কালেকশনে জমা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেমন আমি যদি আপনাদের সাথে আজকে ফ্রাঙ্কলি বলি, কোনো মিথ্যা কথা যদি আমি না বলি, 2014তে যখন আমি ফ্রিল্যান্সিং শুরু করি তখন আমার নিজের কোনো পোর্টফোলিও ছিল না। তো আমার তখন কাজ পেতে খুব বেগ পেতে হয়েছে। 2014-র দিকে আসলে তখন রিসোর্সে এত অ্যাভেলেবল ছিল না, আর ফ্রিল্যান্সার মার্কেট প্লেস গুলোও এতটা আসলে আপনার ওপেন মাইন্ডেড ছিল না, যেটা এখন, তখন এতটা ছিল না। তো দেখা গেছে যে আমি তৎকালীন সময়ে গুগল ঘেটে ঘেটে বাংলাদেশের কিছু কোম্পানির ওয়েবসাইট আমি বের করছিলাম, বাংলাদেশি কিছু কোম্পানির ওয়েবসাইট। এবং ওই কোম্পানির ওয়েবসাইট গুলোকে, যেমন ধরেন পার্টেক্স স্টাডি ছিল তার মধ্যে একটা, ডাচ বাংলা ব্যাংকের ওয়েবসাইট ছিল তার মধ্যে একটা, কারণ আমি জানতাম যে এই ওয়েবসাইট গুলো কেমনে তৈরি করা হয়েছে, আমি এগুলো জানতাম। ডাচ বাংলার ওয়েবসাইটটা কিন্তু আজও স্ট্যাটিক HTML দিয়ে তৈরি করা, পোর্তো থিম দিয়ে তৈরি করা। তো এরকম কিছু ওয়েবসাইট
যেগুলো হয়তো বা আমি বের করতে পারছি যে এই ওয়েবসাইটগুলো এই টেকনোলজি ইউজ করে এইভাবে তৈরি করা, সেই রকম 5-7টা ওয়েবসাইট বের করে আমি আমার আপওয়ার্কের পোর্টফোলিও হিসেবে লাগায় রাখছিলাম। বাট যত দিন গেছে, যত সময় গেছে, আমি কিন্তু পোর্টফোলিওগুলো যখন আমার অরিজিনাল পোর্টফোলিও হয়েছে আমি কিন্তু চেঞ্জ করতে থাকছি। আজকে যে এই পোর্টফোলিওগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি, এই পোর্টফোলিওগুলো হচ্ছে আমার ওয়ান অফ দ্য বেস্ট আর কি। কিন্তু আমার কিন্তু এরকম, আমি যদি আমার কম্পিউটারের হার্ড ডিস্কে আপনাদেরকে একটু দেখাই, ধরেন এই যে আমি এখানে গেলাম আপওয়ার্ক প্রজেক্টস, ওডেক্সের আমলের এইখানে এতগুলো প্রজেক্ট আমি কাজ করছি, এগুলো সবগুলো মানে আমার হচ্ছে এক একটা কন্ট্রাক্ট, এক একটা কাজ। এর মধ্যে ধরেন এই এক কন্ট্রাক্টের মধ্যে ঢুকে, এটা না, এই এক কন্ট্রাক্টের মধ্যে ঢুকে আবার 6টা কাজ করছি, আবার 6 নম্বর কন্ট্রাক্টের মধ্যে ঢুকে এতগুলো কাজ করছি, প্রত্যেকটা ফোল্ডার হচ্ছে এক একটা প্রজেক্ট। তো এরকম আমি আমার যতগুলো কাজ করছি আমি সব স্টোর করে রেখে দিতাম এইভাবে। যেমন এই 21 নম্বর কন্ট্রাক্টের মধ্যে এসে আবার এতগুলো কাজ করছি, এর মধ্যে আবার 2-3টা কাজ করা আছে, বুঝতে পারছেন? তা আমি করতাম কি, আমার এগুলো সব মানে স্টোর করে রেখে দিতাম। যেমন এটা আমার একটা এইচটিএমএল এর ওয়েবসাইট ছিল, এইচটিএমএল তে বানানো একটা ওয়েবসাইট ছিল তৎকালীন সময়, সেটা বানায় রেখে দিছি। তো আমার এগুলো আমি এটা করি আর কি, ফোল্ডার ক্রিয়েট করে একটা কাজগুলো রেকর্ড করে। এটা রাখা দরকার। যেমন আমার জীবনের প্রথম, একদম আমার জীবনের প্রথম যে কাজটা আমি করি, সেই কাজও আমি আজও আমার কাছে রেখে দিছি। এটা ছিল আমার ক্যারিয়ারের একদম ফার্স্ট প্রজেক্ট, এটা ছিল আমার ক্যারিয়ারের একদম ফার্স্ট প্রজেক্ট। যখন আমি এইচটিএমএল সিএসএস কেবল শিখছি, এটা কিন্তু বুটস্ট্র্যাপ দিয়ে বানানো না, এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট দিয়ে ফর্ম ভ্যালিডেশন এবং পিএইচপি দিয়ে মেইল পাঠানো। এই ছিল আমার লাইফের ফার্স্ট পেজ, ফার্স্ট কাজ, মার্কেট প্লেসের কাজ। বুঝতে পারছেন? রেখে দিছি, আজও রেখে দিছি। এটা ওডেস্কের কাজ ছিল এটা। তবে তখন সেই ওডেস্কের অ্যাকাউন্টটা আমার ছিল না, এটা হচ্ছে আমি একটা তৎকালীন একটা কোম্পানিতে কাজ করতাম, বিটেক লিমিটেড। সেই বিটেক লিমিটেডের হয়ে যে কয়টা প্রজেক্টে কাজ করছি আমি, সেই কয়টা প্রজেক্টের জন্যই যে এটা ছিল সেইখানকার কাজ। বিটেক লিমিটেডে যতদিন ছিলাম সেখানকার কাজগুলো হচ্ছে এটা। তো এখানকার যে কাজটা দেখলেন, লাইফ ইন্স্যুরেন্সের যে পেজটা দেখালাম, এটা হচ্ছে তৎকালীন সময়ে তারা তাদের আপওয়ার্ক থেকে তারা কাজটা পাইছে, বাংলাদেশ থেকে আমি তাদের কোম্পানির ডেভেলপার হিসেবে কাজটা করে দিছি। বাট আমার শুরুটা এইভাবেই। আমি এখানে একটা কোশ্চেন করি, আমরা এটা লারাভেল প্রজেক্ট আসা আমাদের নেক্সট স্টেপটা কি হতে পারে? আপনাদের নেক্সট স্টেপ যাবে হচ্ছে এপিআই ডেভেলপমেন্ট এবং ভিউজেস। এপিআই ডেভেলপমেন্ট এবং ভিউজেস, এটা যাবে আপনাদের নেক্সট স্টেপ। আর সামটাইমস এই জিনিসটা একটু স্টার্ট হয়ে যায় কোশ্চেনটা। আমি যদি এখন একটা ফুল জবে ঢুকি, মানে একটা জায়গায় পার্ট টাইম আছে, যদি একটা ফুল টাইম জবে ঢুকি, তাহলে কি আমি লার্নিংটায় পারফেক্টলি ফোকাস দিতে পারবো? মানে ব্যাপারটা কিরকম হবে? আমি কি লার্নিংটা থাকবো এখনো, নাকি আরো কিছুদিন পরে জবের জন্য মানে ডিসিশনটা কেমন হইলে? আমি বলবো কি, আসলে আমরা যখন মানে একটা স্কিল শিখি, শেখার পরে যদি সেই স্কিলের উপরে কাজ করা না শুরু করি, তাহলে আসলে সেই স্কিলের উপরে আমাদের দক্ষতাটা আসে না। আমি যদি মনে করি যে আমি বাসায় বসে থেকে আরো কিছুদিন স্কিল গ্যাদার করব, তারপরে আমি অ্যাপ্লাই করব, তাহলে না আসলে আপনার স্কিল গ্যাদারটা ঠিক মতো হয় না, আলসেমি কাজ করে। এটা আমার এক্সপিরিয়েন্স আর কি, আপনার ক্ষেত্রে ভিন্ন হইতে পারে। আর কাজের মাধ্যমে যে সেটা হয়, কাজের মাধ্যমে যেটা শেখা হয় সেটা আসলে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, এবং ওইটা সবচেয়ে বেশি কাজে আসে। বুঝতে পারছেন? আর আপনাকে চেষ্টা করতে হবে, আপনি যদি কোনো কোম্পানিতে বা কোনো অফিসে জব করেনও, আপনাকে চেষ্টা করতে হবে যে আপনি প্রত্যেক দিন না পারলেও সপ্তাহে একটা নির্দিষ্ট ঘন্টা আপনাকে অ্যালোকেট করতে হবে নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য। আদারওয়াইজ একটা সার্টেন টাইম পর আপনিও ব্যাকডেটেড হয়ে যাবেন। যে জিনিসটা আমার সাথে সবচেয়ে বেশি হয়, আমি মনে করেন যে মাল্টিপারপাসে ব্যস্ত থাকি, কখনো কোম্পানি নিয়ে, কখনো এই নিয়ে সেই নিয়ে, দেখা যাচ্ছে ক্লাস নিয়ে বেশি ব্যস্ত, স্কিল ডেভেলপমেন্ট কিন্তু আমি খুব একটা বেশি করতে পারি না, আমি সময় বের করতে পারি না। আলটিমেটলি স্কিল কিন্তু আমার জন্য বসে থাকে না, টেকনোলজি কিন্তু তার নিজের গতিতে আগাতেই থাকে, খুব দ্রুত চেঞ্জ হতে থাকে। যেমন ধরেন যে আমি লারাভেলের ভার্সন 8 এর কথা বলি, লারাভেল ভার্সন 7 পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল, ভার্সন 8 এ এসে লারাভেল কিন্তু মেজর কিছু চেঞ্জ করছে। যেমন লারাভেলের ইউআই এর যে প্যাকেজটা তারা 45 যোগ করছে, এখন 45 কিন্তু কমপ্লিট নতুন একটা প্যাকেজ। লগ ইন রেজিস্ট্রেশনের জন্য আপনারা যা শিখছেন ওটা লারাভেল ভার্সন 7 পর্যন্তই ওকে। ওই লগ ইন রেজিস্ট্রেশনের ফাংশনালিটিটা আপনি এখন লারাভেল ভার্সন 8 এ আপনি অ্যাপ্লাই করেন, কাজ করবে না। যা আপনাদেরকে শিখেছি সেটা কাজ করবে না, কারণ লারাভেল ভার্সন 8 এ এসে 45 নতুন একটা প্যাকেজ যোগ করছে। আগে লারাভেলের ইউআই এর যে প্যাকেজটা ছিল সেটাকে লারাভেল ফেলে দিছে। এখন এই লগ ইন রেজিস্ট্রেশনের জন্য নতুন করে ঘাটতে হবে যে কিভাবে তারা এই নতুন টেকনোলজিটা তারা কিভাবে ইমপ্লিমেন্ট করছে। আমি এখন পর্যন্ত সেটাও ঘেটে দেখার সময় পাইনি।
সেটাই মানে ওয়ার্কলোডের কারণে সময় না ওয়ার্কলোড না, পেলে আমি তো আদার্স কারণে আর কি ঘেটে দেখার সময় পাই হ্যাঁ না। আদার্স কারণে তো এই স্কিল ডেভেলপমেন্টটা যদি ব্রাদার আমরা যারা টেকনিক্যাল পারসন তারা যদি কন্টিনিউয়াস না রাখি, তাইলে কিন্তু মনে করেন যে আমরা কিন্তু পিছায় যাব। টিকা থাকাটা টিকা থাকাটা সো আপনি যেটা নিয়েই কাজ করেন না কেন, যেটা নিয়েই কাজ করেন, মার্কেট প্লেসেই কাজ করেন আর হচ্ছে লোকাল জবেই কাজ করেন না কেন, স্কিল ডেভেলপমেন্টটা আমার কন্টিনিউয়াস প্রসেস ফর এ ডেভেলপার। বুঝতে পারছেন? আচ্ছা, আমি এবার আপনাদের সবার জন্য যে আমার ফাইনাল ইনস্ট্রাকশন আজকের মতন সেটা আমি একটু দিচ্ছি। আপনার এই পেজটা হাউ টু স্টার্ট সেলিং অন ফাইবার, এখানে আপনারা কিভাবে একটা গিগ তৈরি করে, গিগের পলিসি কি কি হতে পারে, ম্যানেজ ইউর গিগস, কিভাবে গিগ ম্যানেজ করা যেতে পারে, এই কন্টেন্ট যা আছে কন্টেন্টগুলোকে পড়বেন এবং ভিডিও যেগুলো দেওয়া আছে সেই ভিডিওগুলোকে একটু দেখবেন। এইটা আপনাদের প্রথম জিনিস। এইটা যখন আপনাদের পড়া এবং দেখা হয়ে যাবে, তারপরে এসে আপনারা এই জিনিসগুলোকে তৈরি করা শুরু করবেন। কি কি তৈরি করবেন আমি একবারে বলে দিই। আপনারা যখন একটা গিগ চুজ করবেন, সেই গিগটা প্রথমে চুজ করবেন ক্যাটাগরি কোনটা, অ্যান্ড সাব ক্যাটাগরি কোনটা, কোন ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরিতে গিগটা বানাবেন সেইটা আগে চুজ করবেন। তারপরে গিগটার টাইটেলটা তৈরি করবেন 60 ওয়ার্ডের মধ্যে। 60 ওয়ার্ড যাতে আপনার ওভার না হয়, এটা মাথায় রেখেন। 60 ওয়ার্ড অ্যাকচুয়ালি না, 60 লেটার, ভুল বললাম। তারপরে মেইন মকআপ, মেইন থাম্বনেল, মেইন গিগ থাম্বনেল একটা তৈরি করবেন খুব সুন্দরভাবে ক্লিন করে অ্যান্ড দেখতে যাতে সুন্দর লাগে। আর মেইন মকআপ মানে মেইন যে গিগ থাম্বনেল তার সাথে দুইটা মকআপ আপনাদের তৈরি করতে হবে। এইখানে একটা ইউজফুল ইনফরমেশন আপনাদেরকে দেই। ফাইবারের সম্ভবত 375/550 গিগ ইমেজের সাইজ, গিগ ইমেজ সাইজ 370x550, এই যে। সো ফাইবারের প্রত্যেকটা মকআপ আমরা যেগুলো তৈরি করতেছি সেটা মেইন গিগ থাম্বনেল হোক আর মকআপ হোক, এটার সাইজ হচ্ছে 370x550 পিক্সেল। আপনারা যেটা করবেন 370 দুকানো 740x550 দুকানো 1100 পিক্সেলের আপনারা ইমেজ তৈরি করবেন। আপনারা এইটা করবেন, মানে ফাইবার যেটা চাইছে আপনারা তার দ্বিগুণ করবেন। কেন দ্বিগুণ করবেন? দ্বিগুণ করার পেছনে কারণটা কি? কারণ হচ্ছে এই যে এটা একটা ইমেজ, আমি চাইলে এটাকে জুম করতে পারি। যদি জুম করি তাহলে যেমন এই ইমেজটা দেখেন জুম করার পরে কিন্তু একটু স্ট্রেচ হয়ে গেছে, ফেটে গেছে, ক্লিয়ার না। বুঝতে পারছেন? তার কিন্তু রেজুলেশন একটু নষ্ট হয়েছে। আবার আরেকটা গিগে যাই, ধরেন এই যে এই গিগটাতে যাই, আপনারা জাস্ট রেশিওটা ঠিক রেখে এই যে 370 আর 550 রেশিও ঠিক রেখে দ্বিগুণ করে দিবেন, যাতে ইমেজটা যদি জুমও করা হয় আমার যাতে ইমেজটা না ফাটে। যেমন এটা একটা ইমেজ, এটা যদি আমি ওপেন করি এটা মোটামুটিভাবে ক্লিন আছে, এই ইমেজটা যদি ওপেন করি এটা দেখবেন একটু হলো ফাটবে, এটা কারণ এটা কাস্টম বানানো, এটা ওই যে 370 এবং 550 কাস্টম বানানো এটা। সো আপনারা বেটার ভিউ পাওয়ার জন্য বা বেটার একটা লুক পাওয়ার জন্য আপনারা যেটা করবেন, আমি এটা করছি, আমার এটাতে খুব ভালো কাজ করছে আর কি। ধরেন এই যে এটা একটা গিগ, আমি যদি গিগটাকে ওপেন করি আমার যে মকআপ আমি পুরো মকআপটাকে দেখতে পারতেছি। সো এইভাবে আপনারা সাইজ দ্বিগুণ করে দেবেন। সাইজ দ্বিগুণ করে দিলে পারে আপনারা জিনিসটাকে আসলে লুকটা ভালো পাওয়া যায়, ক্লিন একটা লুক পাওয়া যায়। বুঝতে পারছেন না বিষয়টা? আচ্ছা, তারপরে যে কাজটা করবেন সেটা হচ্ছে ডেসক্রিপশন বেসড অন ক্যাটাগরি অ্যান্ড টাইটেল কিওয়ার্ডটা এখানে খুব ইম্পর্টেন্ট। আর তারপর 5 মেটা ট্যাগস, এই জিনিসগুলো দিয়ে আপনারা 7টা না হোক অ্যাটলিস্ট 5টা গিগ আপনারা তৈরি করবেন, যেটা আপনারা একটা ডক ফাইলে অ্যাড করে আমাকে সেটার একটা মানে লিংক দিবেন এবং আমি সেখান থেকে রিভিউ করব। সেটা মেইলে দিবেন, আমার যে অফিসিয়াল ইমেল অ্যাড্রেস সেখানে দিবেন। নাহলে পরে ফেসবুকে আসলে আমি নিজে প্রফেশনাল কখনোই ছিলাম না, এখনো নাই। সো ফেসবুকে আমি দিলে পরে আমি হারায় ফেলাবো। এইটা আমার অফিসিয়াল ইমেল অ্যাড্রেস, আপনারা আমার অফিসিয়াল ইমেল অ্যাড্রেসে পার্সোনালি মেইল করবেন। সো আপনারা যে মেইলটা করবেন সেই মেইলে আপনার ডক ফাইলের লিঙ্কটা থাকবে এবং সেটার এডিট অ্যাক্সেস আমাকে দিয়ে রাখবেন। আমি সেইখান থেকে আপনাদের গিগগুলোকে আমি রিভিউ করব অ্যান্ড আমি যদি বলি গো ফর ইট, জাস্ট আপনি আপনার গিগটা বানানো শুরু করে দিবেন। আর এই পেজটা যেটা আমি বললাম যে ক্রিয়েট এ গিগ, কিভাবে একটা গিগ তৈরি করে, এইটা ফার্স্ট খুব মনোযোগ দিয়ে আপনারা পড়েন।
নেক্সট ক্লাসের মধ্যে যদি আপনাদের এই ইনফরমেশনগুলো তৈরি হয়ে যায়, তো ওই দিন আমি আপনাদেরকে যে ইনফরমেশনটা দেবো সেটা হচ্ছে কি করতে হবে, কি করা যাবে না, কি করলে কাজ পাওয়া যাবে। এই পর্যন্ত যেটুকু ইনস্ট্রাকশন দিছি। সরি, ফয়সাল, ফয়সাল নেমটা ইমেইলটা দিয়ে দিছি। হ্যাঁ, faisal@shikhbeshobai.com। হ্যাঁ, ঠিক আছে। তো আপনারা যেটা করবেন, এই পর্যন্ত যেটুকু ইনস্ট্রাকশন দিচ্ছি এইটুকু ইনস্ট্রাকশন ঠিক আছে। গিগ যখন আমাদের অ্যাকাউন্টে পাবলিশ হয়ে যাবে, হয়ে গেলে কিভাবে বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে হয়, বায়ার রিকোয়েস্ট কেমনে সেন্ড করতে হয়, তারপরে আমরা অ্যাক্টিভিটিগুলো কি কি করব কাজ পাওয়ার জন্য, গিগ অ্যাক্টিভিটিগুলো কি কি থাকবে কাজ পাওয়ার জন্য, এবং কি টাইপের প্রমোশন আমরা চালাবো কাজ পাওয়ার জন্য, সেই জিনিসপত্রগুলো আমি আপনাদেরকে শিখাবো। ক্লিয়ার? সো নেক্সট উইকের মধ্যে যারা যারা পারবেন আমাকে পাঠিয়ে দিবেন। আমি যারা যারা পারবেন না আমি সবাইকেই রিকোয়েস্ট করব যে এখন যে 6 জন আছেন এই 6 জন মাস্ট বি আমাকে এই ইনফরমেশনগুলো গিগের আমাকে পাঠাবেন। যদি 5টা না হয়, যদি 3টাও রেডি হয়ে থাকে 3টাই আমাকে পাঠাবেন, বাট না পাঠায় চুপ করে বসে থাকবেন না। এই টপিকগুলো দেখি, ওই টপিকগুলো সব পালন করা, যেমন উইকস বা ধরেন যে কিছু আছে যেমন এখন এখানে লিমিটেশনটা কোনটা? এখানে লিমিটেশন হচ্ছে আপনারা যে কাজগুলো পারেন, যদি ফাইবারে যদি নিজেদেরকে ফ্রিল্যান্সার হিসেবে এস্টাবলিশ করতে হয়, তাহলে যে কাজগুলো পারেন সেই কাজগুলোর উপরে গিগ তৈরি করতে হবে। আর আমি যে লিস্টগুলো দিছি সেগুলো হচ্ছে আমার সাজেশন। এখন উইক্স নিয়ে কিন্তু আমি নিজেও কখনো কাজ করি নাই, কিন্তু আমি জানি উইক্সের উপরে কাজ পাওয়া যায়। ইভেন আমার 2টি স্টুডেন্ট উইক্সের উপরে লেভেল 2 সেলার। বুঝতে পারছেন? তারা শিখবে সবার কমিউনিটিতে রেগুলার পোস্টও দেয়, কিন্তু তাদের জীবনে আমি কোনোদিন উইক্স শিখাইও নাই। তারা ওয়ার্ডপ্রেসেরও কাজ করে কিন্তু উইক্সের কাজ বেশি করে। ট্রেন্ড হিসেবে চলতেছে ওইটা। তারা একটু ট্রিকি, আমার ওই স্টুডেন্ট দুটো একটু ট্রিকি। যেমন তারা উইক্সের গিয়ে ক্লায়েন্টের আগে উইক্সের কাজ করায় দেয়, উইক্সের কাজ করাইতে করাইতে ক্লায়েন্টের যখন রিকোয়ারমেন্ট বাড়তে থাকে তখন তারা সুন্দর করে তাকে আস্তে করে তার ওয়ার্ডপ্রেসের গিগে সুইচ করে নিয়ে আবার ওয়ার্ডপ্রেসে নতুন করে পেমেন্ট নিয়ে পুরো ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে বানায় দেয়। মার্কেটিংটা ভালো। হ্যাঁ, তো এটা আসলে এক একজনের এক এক টেকনিক। পিএইচডি টু এইচটিএমএল এটা কি করা উচিত হবে? পিএইচডি টু এইচটিএমএল এখন স্লো আইটেম, একেবারেই স্লো আইটেম। ওইটাকে আপনি কিন্তু আমার লিস্টে রাখিই নাই। আচ্ছা, এটা কি ডিফারেন্ট ভাবে বলা যায় ইউআই ইউএক্স ডিজাইন বা ইউআই ইউএক্স ডিজাইন বলতে গেলে পরে ক্লায়েন্টরা আবার অন্য জিনিসে নিয়ে যাবে, তারা নিয়ে যাবে হচ্ছে গ্রাফিক ডিজাইনে। কারণ ফাইবারের এই একটা টপিক যেটা একবারে ব্লাস্টিং সেল, আজীবন ব্লাস্টিং সেল, গ্রাফিক ডিজাইনের আন্ডারে ওয়েব অ্যান্ড মোবাইল ডিজাইন, আজীবন ব্লাস্টিং সেল। এই ক্যাটাগরিতে যারা কাজ করে, আমি 2-4 জনের প্রোফাইল দেখাই আপনাদেরকে। একজন তো বস আছে এই কথার ভাব ভাই। এই ক্যাটাগরি আজীবন ব্লাস্টিং সেল। ইভেন এই ক্যাটাগরিতে জানেন কিছু ইয়াও আছে, ওয়েব ডিজাইনারও কাজ করতেছে এখানে। তারা গ্রাফিক ডিজাইনের কাজ করে না, কিন্তু ওয়েব ডিজাইনার সার্ভিস দেয়। I will design website in just one day. একটা ব্রড টার্ম, এটা আমরা সবকিছু HTML দিয়ে করব বা পার্সোনাল দিয়ে করব। এই দেখেন, I will design the UI UX of your website or mobile application, তিনটা ওটা রানিং এ আছে। এটা মানে এই UI ডিজাইনটা আজীবন একটা ব্লাস্টিং ক্যাটাগরি ব্রাদার। এইখানে আসলে কোনো কাহিনী নেই। I will design website in just one day. I will design web page for you. Standard I will design 5 web pages for you. Premium এ গেলে I will design responsive website, desktop, iPad, mobile screen for you. সে কিন্তু অ্যাকচুয়ালি সেখানে ইমেজ ফাইল ফরম্যাট দিয়ে রাখছে। সে কি আসলে কি ইমেজ ফাইল ফরম্যাটে কাজ করে? I do not prefer or provide any HTML CSS coding development work for, হ্যাঁ সে আসলে ইমেজ নিয়ে কাজ করে। তো এইটা ওয়েব ইউআই বলা হয়। হ্যাঁ, এইটা আসলে মানে এই ক্যাটাগরিটা হচ্ছে খুবই একটা ব্লাস্টিং একটা ক্যাটাগরি। এখানে আসলে কিছু বলার নেই, আজীবন টপ সেল থাকে এটা। আমরা যেরকম ওয়েবের কিছু ক্যাটাগরি বললাম যে ক্যাটাগরিগুলোতে সবসময় কাজ থাকে, এরকম গ্রাফিক্সের ক্যাটাগরি হচ্ছে এইটা। ফাইবারের গ্রাফিক ডিজাইনের মধ্যে ওয়েব এন্ড মোবাইল ডিজাইন এটা হচ্ছে একটা টপ ক্যাটাগরি। বুঝতে পারছেন সবাই? সো আমি এই ইনফরমেশনগুলা আপনাদেরকে এখানে আমি কপি করে দিলাম চ্যাটিং এর মধ্যে, আপনারা এখান থেকে কপি করে নিয়ে নেন। আচ্ছা, এখানে প্রীতম সরকার বলছেন যে ভাই এত গিগের কাজ তো পারি না।
যে কয়টা পারেন ব্রাদার সেই কয়টা কাজ আপনারা করবেন। ওয়ার্ডপ্রেসের ল্যান্ডিং পেজ জানতে এলিমেন্টরের বেশি কিছু লাগে না। ভাই আপনার কথাটা কেটে গেছে, বুঝি নাই। তাইলে আর কি, তাইলে তাইলে আপাতত আপনার চুপ থাকা লাগবে। বেসিক্যালি কি হয়, আমি মূলত প্রথমে HTML শুরু করছিলাম, তারপর ওয়ার্ডপ্রেসে শুরু করছিলাম, বাট ওয়ার্ডপ্রেস আমার মানে ধর বিকুল না, মানে খুব বোরিং লাগতো। মূলত আমি র কোডে বেশি আমাদের সকাল থেকে একদম রাত পর্যন্ত র কোড লিখতে হবে, একটা একটা না, আমি তা পারবো। ওয়ার্ডপ্রেস আমি 10 মিনিটও বসে দেখতে পারি না। সেজন্য ওয়ার্ডপ্রেস আমার শেখ হয়নি, আমি তো সেজন্য আগে থেকে র কোডে আমি আপনাকে আপনার একটা সলিউশন দিতে পারি প্রীতম ভাই, আপনাকে আমি একটা সলিউশন দিতে পারি। জি ভাই, আপনার ওয়ার্ডপ্রেস শেখা লাগবে না, আপনি ওয়ার্ডপ্রেসের থিম ডেভেলপমেন্ট শিখেন, র কোডিং, অটোমেটিক্যালি ওয়ার্ডপ্রেস মাথায় ঢুকে যাবে। ওইটা র কোডিং ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট র কোডিং একবারে মাথায় ঢুকে যাবে, এবং এমন এমন মাথায় ঢুকবে আপনার যে ওয়ার্ডপ্রেসের প্লাগইন থিমের উপরে যে বিরক্ততা, যে আমি ড্যাশবোর্ডের মধ্যে সবকিছু ডাইনামিক পেয়ে যাচ্ছি, এই জায়গা থেকে আপনি বের হয়ে আসতে পারবেন। আর আমি আপনাকে এটা এর আগেও বলছিলাম যে আমরা যারা ফ্রিল্যান্সিং করি আসলে একটা দুটো টপিকের উপরে আমাদের কাজ করাটা একটু বোকামি। আমরা যদি মাল্টিপল ক্যাটাগরিতে কাজ করি সেক্ষেত্রে আমাদের কাজ পাওয়াটা ইজি। আমি যদি শুধু লারাভেলের উপরে বসে থাকি, লারাভেলে আমি কি ক্লায়েন্টের সংখ্যা বেশি, এটা একবার চিন্তা করেন তো। লারাভেলে এত এক্সপেন্ড করে, এত টাকা এত ডলার স্পেন্ড করে কাজ করবে এই ক্লায়েন্টের সংখ্যা তুলনামূলক কম, বুঝতে পারছেন? সো আমাকে আসলে জানতে হবে, সবকিছুই জানতে হবে। আপনি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টটা শিখেন, র কোডিং মজা পাবেন। বলেন শহীদ ভাই। শিওর ভাই। আমাদের কি সবসময় প্রিমিয়াম মানে থিমের উপর মানে পারচেজ করা থিমের উপর কাজ করতে হবে? নট লাইক দ্যাট। আপনি যদি পেজ বিল্ডার প্লাগইনের কাজ জানেন, আপনার সবসময় প্রিমিয়াম বিল্ডার লাগে না। যেমন আমি আপনাদেরকে একটা আমার গত 6 মাসের আমি আপনাদেরকে একটা ইয়ে দিতে পারি, একটা স্ট্যাটিস্টিক্স ডেটা দিতে পারি। গত 6 মাসে আমি ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট বানাইছি মিনিমাম 15টা বা 15 থেকে 20টা বানাইছি আমি। তো 15 থেকে 20টা ওয়েবসাইট আমি একটাও প্রিমিয়াম থিম ইউজ করিনি, সবগুলোতে ফ্রি থিম ইউজ করে এলিমেন্টর প্রো এবং এলিমেন্টর প্লাগইনটা ইউজ করে আমি নিজেই মনে করেন যে পুরো ওয়েবসাইট কাস্টমাইজ করে ক্লায়েন্টকে ডেলিভারি দিয়েছি। যেমন ধরেন, যেমন কিছু জিনিস দেখাই, মেড ইন ইটালি এইটা একটা বানালাম, রিসেন্ট বানালাম হচ্ছে ডেকোরেক্স, এটা ক্লায়েন্ট আমাকে ডিজাইন দিয়ে দিছিল। এটা রিসেন্ট কাজ, এটা একেবারে রিসেন্ট কাজ। আবার এই ডেকোরেক্সের সাথে আবার ক্লায়েন্ট একটা পিএইচপির অ্যাপ্লিকেশন ছিল, সেই অ্যাপ্লিকেশন আবার তাকে বানায় দিছি, কুইজ অ্যাপ, এটা আবার র পিএইচপি দিয়ে বানায় দিছি। এটা মানে পেমেন্ট এখনো ক্লিয়ার হয়নি, এটা কেবল বানানো হলো, ক্লায়েন্ট এখনো কন্টেন্ট, অরিজিনাল কন্টেন্ট আপলোড করেনি। এগুলো সব ফ্রি থিম দিয়ে তৈরি করা। জি, डेवलपमेंट किया है ना आपने, तो प्लगइन डेवलपमेंटটাও ঠিক হবে আলটিমেটলি। প্লাগইন ডেভেলপমেন্ট জানলে পরে আপনার ফিউচার আরো ব্রাইট, কিন্তু আগে থিম ডেভেলপমেন্টটা তার জন্য দরকার। একটু মানে ব্রাঞ্চ থেকে শিখছিলাম, ওটা আর এটা নিয়ে ঘাটাঘাটি করি না, মানে আমার ওই কোডিং এর থেকে ইচ্ছা PHP লাগানোর এদিকে আস্তে আস্তে রিচ হয়েছে। বুঝতে পারছি। কিন্তু এখন কি করতেছি, ওই সময় আপনার তারপরে এখন আপনি যেহেতু পিএইচপি জানেন, সো আপনার জন্য আসলে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টটা কঠিন হবে না, এটা বলতে পারি। দুইটা থিম নিজে ডেভেলপ করছি, মানে থিম ডেভেলপ করে কিন্তু প্র্যাকটিসটা হয় না, এই জন্যই ল্যাগিংটা হয়েছে। যেমন এই যে এই টেমপ্লেটটা, এটা কমপ্লিটলি হচ্ছে আপনার কাস্টম, আমার এখনো পুরোপুরি লোড হয় নাই, পুরোটাই কাস্টম, কোনো থিম ইউজ করে করা, মানে প্রিমিয়াম কোনো থিম না, একবারে কমপ্লিটলি কাস্টম ডিজাইন করে করা। এগুলো ইমেজগুলো এখন লোড নেয় না, আমার নেট কানেকশন খুবই স্লো। এখানে ইয়া আছে, ফিল্টার আছে, ফিল্টার ওয়াইজ ইমেজগুলো লোড হয়নি। তারপরে এটা একটা বানানো, এটা অলরেডি লাইভ হয়ে গেছে, ক্লায়েন্ট ইউজও করতেছে। এটা একটা অ্যাপ্লিকেশন। শিওর, বলেন। ক্লায়েন্ট যদি ইনভেন্টরি সিস্টেম বা এসিএম সিস্টেম, জাস্ট যেটা আমি বলতে পারি যে কর্পোরেট অ্যাপ্লিকেশন, এগুলোর জন্য তো লারাভেল। হ্যাঁ, রাইট। এটা সম্পূর্ণ লারাভেল, ডেটাবেস সিস্টেম।
আর স্ট্যাটিক ওয়েবসাইট 5 পেজ 7 পেজের ওয়েবসাইট নরমাল ফাংশনালিটি এগুলো আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে করে ফেলতে পারি। ওয়েবসাইটগুলো লোড হচ্ছে না, মানে আমার নেট কানেকশন খুবই স্লো। নেটের অবস্থা খুবই আমার খারাপ। আমার আমার এখানে রাত 12টা 1টা পর্যন্ত নেট খুব স্লো থাকে। রাত 12টা 1টা পার হয়ে গেলে পরে আমার ওয়েবসাইটগুলো ফাস্ট হওয়া শুরু হয়, মানে নেট লাইন ফাস্ট হওয়া শুরু হয়। এটা একটা ওয়েবসাইট বানাইলাম গত মাসে, এগুলো সব মানে ক্লায়েন্টরা ইউজ করতেছে। এগুলো একটাও মানে প্রিমিয়াম থিম না, সব ফ্রি থিম দিয়ে করা, সব কাস্টম ডিজাইন। ক্লায়েন্ট আমাকে কাস্টম ডিজাইন দিয়ে দিছে, আমি খালি বানাইছি। যেমন এটা একটা অ্যাপ্লিকেশন, লোডই হয়নি এটা, ইমেজেস আর মেলাগুলো। এরকম করে নেক্সট স্টেপে যে সব চুজ করে করে নিয়ে যাবে। আবার তুর্কি ল্যাঙ্গুয়েজ, তারপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সব ধরনের ল্যাঙ্গুয়েজে কাজ করবে, মাল্টি ল্যাঙ্গুয়েজ আর কি। ক্লায়েন্ট পিএইচডি দিয়ে দেয় আমাকে, মানে ইমেজ দিয়ে দেয়, আমি জাস্ট ওই ইমেজ দেখে দেখে আমার মতন করে বানাই দিতে। ক্লায়েন্ট আবার আমাকে ইয়া দেয় না, পিএইচডি দেয় না, ইমেজ দেয়। সে কই থেকে জানি ইমেজ বানায় নেয়, সেই ইমেজ দেয় আমাকে, আমি ওই ইমেজের মতন করে তাকে ওয়েবসাইট বানাই দিয়ে দিই। খুব কষ্ট হয় ইমেজ থেকে পিক্সেল পারফেক্ট করতে, আমার খুবই কষ্ট হয়। আমি আপনাদেরকে ক্লাস ভিডিওটা আপলোড করে দিই।